আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ আমাদেরকে আরও একটি নতুন দিনে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। চ্যালেঞ্জ ডে 3 অর্থাৎ তৃতীয় দিনের চ্যালেঞ্জে আমরা মুখোমুখি হয়েছি। ওকে, সো আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কি না একটু তোমরা এটা আমাকে জানাতে পারো যে ঠিকঠাক মতো আমাকে শোনা যাচ্ছে কি না। আলহামদুলিল্লাহ, আমরা আজকে হলো ডে কত আমাদের বলো তো? আমাদের হচ্ছে আজকে ডে ডে হচ্ছে 3। ডে 3 মানে হলো আমাদের আজকে 2টি লেকচার হবে। প্রতিদিনই লেকচার হয় 2টা করে, আজও তার ব্যতিক্রম নয়। একটি হচ্ছে লেকচার কত বলো তো? আগের দিনে হয়েছে 1 2 3 4, তার মানে আজকে হবে 5, এবং আরেকটি লেকচার হচ্ছে 6। মনে রেখো, এ আয়োজনের সুফল তারাই ভোগ করতে পারবে যারা একেবারেই চুম্বকের মতো লেগে থাকবে। আর গ্রামীণ ভাষায় বলে না, চীনা জোকের মতো যারা লেগে থাকবে, যেন তেন জোক না। হ্যাঁ, গায়ে লাগলে তো ছেড়ে দেয় অনেক জোক, কিন্তু চীনা জোক অর্থাৎ লবণ মুখে দিলেও এ জোক তোমার গা থেকে ছিটকে পড়বে না। যদি এমন তুমি নাছোড় বান্দা হও, তাহলে এই আয়োজনটা তোমার কাছে এক অন্যরকম আয়োজন হবে। আর 25 দিন তার কাছে টিকে থাকা খুব বেশি কঠিন হবে না। চোখ বন্ধ করে ভাবতেই অন্য রকমের অনুভূতি, অনেক বেশি ভালো লাগে যে কবে এইরকম করে আমরা 25তম দিনে হাজির হব আমরা। আজকে এটি হচ্ছে আমাদের মিশন 03। আজকে আমাদের 3 নাম্বার মিশন শুরু হচ্ছে। সাথে একটা চমৎকার গুড নিউজ তোমাদের জানিয়ে রাখি। ক্লাস করতে যে মাঝে মাঝে কিছু জায়গায় খটকা লাগবে, প্রশ্ন জাগবে, পরবর্তীতে রিভিশন দিতে যে তোমার মনে হবে যে আচ্ছা, এই জায়গাটা যদি একটু স্যার বলে দিত এটা কেন হলো, তাহলে কতই না ভালো হতো। ইয়েস, সেই জিনিসটা চমৎকার একটা সমাধান রেখেছি আগামী শুক্রবার। ঠিক আছে, একটু মনে রেখো, আগামী শুক্রবার ইনশাল্লাহ, আগামী শুক্রবার পর্যন্ত যতগুলো লেকচার হয়ে যাবে সবগুলো লেকচারের যেখানে যেখানে সমস্যা চমৎকার করে তুমি দাগিয়ে রাখো। একটি সমস্যাও আমি মিস দেব না, সেগুলো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো সমাধান এটাই যে কোনো রকম ত্রুটি নিয়ে আমরা এই কোর্স শেষ করব না, কেমন? সো এখন কোনো কমেন্ট করা যাবে না। আমি তোমাদের এটা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। তোমরা যারা 25টা দিন আমার সঙ্গে থাকতে চাও তারা অবশ্যই কৃতজ্ঞ, ওবিডিয়েন্ট স্টুডেন্ট আমার। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, প্রশ্নের বাইরে, ক্লাসে আমি যে প্রশ্নগুলো করি তার বাইরে কমেন্ট করো না, করো না, করো না। আজকে আমি লক্ষ্য করব অযৌক্তিক কমেন্ট কারা করছে, যেটি যার পানিশমেন্ট তো অবশ্যই সাথে আছে। সো প্লিজ তোমরা এটা করবে না। সো আমরা এখন ক্লাসে ফিরে যাব। কথা বললেই কিন্তু সেটা অনেক লম্বা হয়ে যাবে। ওকে, আশা করছি তোমরা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ, রাইট? ওকে, আমি দেখছি যে আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে। তোমরা অনেকে আমাকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। অনেকে জিজ্ঞাসা, স্যার আপনি কেমন আছেন? শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তো চলো আজকের আমরা আয়োজনটা শুরু করি। ঠিক আছে, এখন আর কোনো কথা বলা যাবে না। ক্লিয়ার? সো আমরা শুরু করছি আজকের আয়োজনটা। তো আয়োজনের শুরুতে একটা বিষয় তোমাদের বলি। তোমরা অনেক সময় আমি দেখেছি, বিশেষ করে তোমরা এই অযৌক্তিক কমেন্টের কারণে প্রতিদিন কিন্তু আমার অনেক সময় নষ্ট করো তোমরা। প্রতিদিন অনেক সময় নষ্ট করো তোমরা। আর যারা যারা এটা করছো আমি তাদেরকে চিহ্নিত করে রাখছি কারা এটা। এর একটা পানিশমেন্ট তোমাদের জন্য আছে, সেটা হচ্ছে সব শেষে। আমি সবাইকে যা দেবো তোমাদেরকে কিন্তু তা দেবো না, যারা আমাকে খুব বেশি ডিস্টার্ব করছো। ঠিক আছে? সো আমরা আজকে শুরু করছি আজকের আয়োজনটা। করে দিই, দেখো, বিশেষ করে কোনো একটি যুদ্ধে জেতা, কোনো গন্তব্যে পৌঁছানো খুব বেশি সহজ নয়। একটি লক্ষ্যকে সামনে রেখে অনেকেই যাত্রা শুরু করে, কিন্তু মাঝপথে অনেকে ছিটকে পড়ে, নানা অজুহাত দেখায়। তুমিও এরকম হয়তো বা কারণেই মাঝপথে ছিটকে পড়বে, অথবা এখনই তোমার মনটা প্রায় ভাঙতে চলেছে। আমি সেক্ষেত্রে এটাই বলবো তোমাদেরকে, সবার জীবনের ঘটনার মতোই যেন তোমার জীবনের ঘটনা না হয়, সবার হেরে যাওয়ার মতোই গল্প যেন তোমার গল্প না হয়। এ কারণেই তুমি অন্যরকমভাবে আত্মবিশ্বাস নিয়ে লেগে থাকো যে স্যারের এই 1 থেকে 50টা ক্লাস আমি অ্যানি হাউ করব এবং সেটাকে কাজে লাগাবো। বিশ্বাস করো, ইনশাআল্লাহ 1 থেকে 50 পর্যন্ত ক্লাসগুলো হয়ে যাওয়ার পর তুমি যা পাবে তা আজীবন স্মরণীয় হয়ে থাকবে। আমরা সেন্টেন্সের কিছু প্রকার নিয়ে কথা বলছিলাম, ডিটেল। তার ভিতরে আজকে আমরা আসবো অ্যাসার্টিভের পর। গতদিনে হয়েছিল অ্যাসার্টিভ, আজ হচ্ছে ইন্টারোগেটিভ। সো ইন্টারোগেটিভ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। দেখো, ইন্টারোগেটিভ বললেই তোমার মাথায় প্রথমে একটা স্মৃতি ভেসে উঠতে হবে যে ও আচ্ছা, ইন্টারোগেটিভ বাক্য মানেই হলো এটা শেষে থাকবে একটা প্রশ্নবোধক চিহ্ন। কি থাকবে বলো তো? প্রশ্নবোধক চিহ্ন।
এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে এই ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনতে তোমাদের কোনো ভুল হয় না, বিকজ এখানে একটা ভয়ঙ্কর চিহ্ন সর্বদাই বিদ্যমান। আচ্ছা, এবার আরেকটি বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করি। জাস্ট খেয়াল করো, আমি যদি কোথাও বলি যে আর ইউ অ্যাটেন্ডিং, কোনো কথা হবে না ক্লাসের বাইরে, জাস্ট মনোযোগ দিয়ে দেখো। আর ইউ অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম, পিআরওজি, আচ্ছা RAM, ওকে। আর ইউ অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম টুনাইট, NIGHT, টুনাইট, অর্থাৎ আজকে কি বিশেষ কোনো প্রোগ্রামে তুমি অ্যাটেন্ড হচ্ছ? এটা একটা প্রশ্ন। খালি প্রশ্নের ধরনগুলো দেখো। গতদিন আমরা দেখেছিলাম একটা অ্যাসার্টিভ বাক্যকে নেগেটিভ কতভাবে করা যায়, একটা বাক্যকেই ঠিক রেখে। আজকেও আমরা ট্রাই করব একটা বাক্যই রেখে সেইটাকে কত রকমভাবে প্রশ্ন করা যায়। ওয়েল, এরপরে ধরো একটি প্রশ্ন করলাম যে হোয়েন আর ইউ অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম টুনাইট, ওকে। সো এই জায়গাটায় আমরা টুনাইট কথাটা রাখতে পারি। আচ্ছা, রাখলাম। হোয়েন আর ইউ অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম টুনাইট, আজকের প্রোগ্রামে কখন আপনি যোগ দিচ্ছেন বা অ্যাটেন্ড হচ্ছেন। এরপরে আরেকটি প্রশ্ন আমরা করতে পারি সিম্পল ওয়েতে, সেটা হচ্ছে ইউ আর অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম টুনাইট, ওকে। এরপরে দেবো একটা কমা, তারপরে বলবো আরেন্ট ইউ, তাই নয় কি? এই ধরনের প্রশ্নগুলোর সঙ্গেও তোমরা অনেকে পরিচিত, আমি বলছি এগুলোর নাম কি, সাথে থাকো। এরপর আরেকটি প্রশ্ন আমি একটু লম্বা করে বলতে পারি যে ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো? ক্যান ইউ টেল মি হোয়েন, অথবা আমি ধরো ইফ দিলাম, ইফটাই বেস্ট হবে। হোয়েন, আচ্ছা, ইফ ইউ আর অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম টুনাইট, ওকে। কোয়েশ্চেন মার্ক সবার শেষে, ইফটাই বেস্ট হবে, আমি ইফটা রেখে দিলাম। আমি অলরেডি একটা প্রশ্নকে অনেকভাবে ঘুরিয়ে বলেছি যে আর ইউ অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম টুনাইট, তুমি আজকের প্রোগ্রামে কি অ্যাটেন্ড হবে? তাহলে আমি উত্তরে বলতে পারি যে ইয়েস, আমি অ্যাটেন্ড হব, অর নো, আমি অ্যাটেন্ড হব না, আমি এটা বলতেই পারি, তাই না? তার মানে একটা ধরনের প্রশ্ন আছে যেগুলোর উত্তর হতে পারে ইয়েস নো দ্বারা, মনে থাকবে? আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে হোয়েন আর ইউ অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম টুনাইট, যে প্রশ্নগুলো শুরুতে ডাব্লিউ এবং এইচ টাইপের ওয়ার্ড থাকে, যেগুলোকে বলা হয় WH কোয়েশ্চেন। নিশ্চয়ই তোমরা এই ব্যাপারে নাম শুনেছ, হু, হুইচ, হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, এরকম 9টা বিশেষ WH দ্বারা শুরু ওয়ার্ড রয়েছে যেগুলো দিয়ে প্রশ্ন করা হয়, রাইট? সো হোয়েন আর ইউ অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম টুনাইট, এই ধরনের প্রশ্ন যখন করা হয় WH কোয়েশ্চেন দ্বারা, এই হু, হুইচ, হোয়াট, হোয়েন, সেগুলোর ক্ষেত্রে পূর্ণাঙ্গ আনসার দিতে হয়। আগের প্রশ্নে যেমন ইয়েস নো বলেই তুমি থেমে যেতে পারো, কিন্তু হোয়াট, হুইচ, হাউ, হোয়েন, WH ওয়ার্ড দ্বারা কোনো প্রশ্ন হলে তুমি থেমে যেতে পারবে না, তোমাকে কমপ্লিট একটা ডেফিনেশন বা কমপ্লিট একটা প্রকাশভঙ্গি দেখাতে হবে। তাহলে এইগুলোকে বলা হয় WH কোয়েশ্চেন। এগুলো নিয়ে বিস্তারিত আমি কথা বলছি, WH কোয়েশ্চেনের জন্মটা কিভাবে হলো, ওকে। এবার আসলে ইউ আর অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম টুনাইট, তুমি আজকের প্রোগ্রামে অ্যাটেন্ড হচ্ছ, তাই নয় কি, তাই কি? এই যে বাক্যের শেষে প্রথম একটা অংশ, তারপরে ছোট্ট করে প্রশ্নের একটা ধরন, এই যে ছোট্ট করে প্রশ্নের ধরন, সম্মতি, তুমি আজকের প্রোগ্রামে উপস্থিত হচ্ছ, তাই নয় কি, তাই কি? এই তাই কি, তাই নয় কি, ছোট্ট করে একজন যিনি কথা বলছেন স্পিকারের সম্মতির জন্য আমরা যে ছোট ছোট প্রশ্নগুলো করি, দিস ইজ কল্ড ট্যাগ কোয়েশ্চেন। কি কোয়েশ্চেন? ট্যাগ কোয়েশ্চেন। একটু ছোট্ট করে ফান করে বলতে পারি, ট্যাগ কোয়েশ্চেনকে অন্য কথায় বলা হয় টেইল কোয়েশ্চেন। টেইল মানে কি জানো? লেজ, ওই গাভীর পেছনে লেজ বা ঘোড়ার পেছনে লেজ, লেস কোয়েশ্চেন, হ্যাঁ, টেল কোয়েশ্চেন। তো লেজ যেমন পেছনে থাকে, এই সেন্টেন্সেরও কিন্তু পেছনে থাকে যে প্রশ্নটা, সেই জন্য এটাকে বলা হয় ট্যাগ কোয়েশ্চেন। ছোট প্রশ্ন, শর্ট কোয়েশ্চেন। আরেকটি প্রশ্ন হচ্ছে লম্বা একটা বাক্য। ছোট্ট একটা বাক্য হলে তো ঝামেলা চুকেই যেত, কিন্তু বাক্যের সংখ্যা যখন 2টা হয়, এটাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। আমি সেগুলো নিয়ে কথা বলবো। বাক্যের সংখ্যা যখন 2টা হয়, তখনও এক বিশেষ পন্থায় প্রশ্ন করতে হয়। প্রথমটুকু থাকে প্রশ্নবোধক, পরেরটুকু থাকে সিম্পল অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো। এই যে লম্বা কোনো বাক্যকে, কমপ্লেক্স সেন্টেন্সের মতো কোনো বাক্যকে যখন আমরা প্রশ্ন করি, সেই ধরনের প্রশ্নকে বলা হয় ইমব্যাডেড কোয়েশ্চেন। কি কোয়েশ্চেন?
ইমব্যাডেড কোয়েশ্চেন মানে সম্প্রসারিত প্রশ্ন, ইমব্যাডেড কোয়েশ্চেন, ইমব্যাডেড কোয়েশ্চেন। তাহলে মোটামুটি এটা বুঝে নিয়েছো যে প্রশ্ন জিনিসটা সহজ মনে হলেও এটা অনেক ধরনের হয়। পরবর্তীতে আরও অনেক রকমের প্রশ্নের অবতারণা হয়েছে বিভিন্ন সময়, যেমন ধরো চয়েস কোয়েশ্চেন, চয়েস কোয়েশ্চেন। এরপরে তোমার আমি কোনো কোনো সময় দেখি যে লিডিং কোয়েশ্চেন, লিডিং কোয়েশ্চেন। ওকে, যেমন ধরো আমি চয়েস কোয়েশ্চেন এবং লিডিং কোয়েশ্চেনের দুটো আনসার দিই, মানে কি বলে নমুনা দিই। যেমন আর ইউ অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম টুনাইট, টুনাইট অর তুমি কি আজকের প্রোগ্রামে উপস্থিত হচ্ছ, নাকি স্টেইং হোম, নাকি বাসায় থেকে যাচ্ছ। দেখো এখানে একটা চয়েসের ব্যাপার আছে যে তুমি কি আজকে এখানে থাকবে, মানে আজকের নাইটে কি প্রোগ্রামে যাবে নাকি বাসাতেই থাকবে। এই যে দুইটা অপশানে মাঝখানে যখন অর থাকে তখন কিন্তু একটা চয়েসের প্রসঙ্গ আসে, হয় এটা না হয় ওটা। এরকম যখন চয়েসের প্রসঙ্গ আসে সেগুলোকে বলা হয় চয়েস কোয়েশ্চেন, রাইট। এরপরে আসো লিডিং কোয়েশ্চেন। লিডিং মানে কি? লিডিং মানে হচ্ছে বিশেষ শব্দ দিয়ে সম্মতি প্রকাশ করা। যেমন বললাম যে বললাম হচ্ছে যে ইউ আর, সিম্পলি বললাম যে ইউ আর অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম টুনাইট। ওকে, এরপরে বললাম যে ওকে, ওকে, অথবা আমি হয়তো বললাম যে রাইট। ওকে, এইগুলোর নাম হচ্ছে লিডিং কোয়েশ্চেন। ওকে, আশা করি মনে থাকবে ছোট ছোট এই প্রশ্নগুলোকে বলা হয় লিডিং কোয়েশ্চেন, আর মাঝখানে যখন অর থাকে দিস ইজ কল্ড চয়েস কোয়েশ্চেন। তাহলে প্রশ্নের যে এত রকম ধরন, আশা করি সেটা বুঝে নিয়েছো। ব্যাস, এবার আমরা আরেকটু আস্তে আস্তে করে গভীরে প্রবেশ করি। তাহলে প্রশ্নের প্রথম প্রকারের নাম হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। ওকে, এটি হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, কিউইউএস, হ্যাঁ কোয়েশ্চেন। ওকে, এরপরে হচ্ছে নাম্বার টু, নাম্বার টু হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন। ওকে, ডাব্লিউএস কোয়েশ্চেন। এরপর নাম্বার থ্রি হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট যে চারটা সেটাই দিচ্ছি। এরপরে নেক্সট যে 4 নাম্বার গুরুত্বপূর্ণ আইটেম সেটি হচ্ছে ইমব্যাডেড কোয়েশ্চেন। ক্লিয়ার? এই ইয়েস নো কোয়েশ্চেন, ডাব্লিউএস কোয়েশ্চেন, ট্যাগ কোয়েশ্চেন এবং ইমব্যাডেড কোয়েশ্চেন, এই চারটা নিয়ে স্পেশালি আমরা একটু সামনে এগোই। ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে সর্বদা একটা বিষয় তোমরা মনে রাখবে যে এটা শুরুটা হবে অক্সিলারি ভার্ব দিয়ে। কি দিয়ে? অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে। হ্যাঁ, অক্সিলারি ভার্ব দিয়ে এরপরে সাবজেক্ট, বাকি যা থাকুক, শেষ হচ্ছে কোয়েশ্চেন মার্ক। সো অক্সিলারি ভার্ব থাকবে ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, কিছু একটা শুরুতেই থাকবে, এটা যেন অবশ্যই মনে থাকে। এবার ইয়েস নো দিয়ে কোনো কোনো সময় কিছু পিকুলিয়ার টাইপের প্রশ্ন হয়। যেমন আমি একটা প্রশ্নে আসি, তোমাকে ইয়েস নো কোয়েশ্চেন শেখানো হচ্ছে, কিন্তু কোনো এক সময় দেখাচ্ছে এরকম বলা হচ্ছে যে আর ইউ হ্যাপি, তুমি কি হ্যাপি, প্রশ্ন করা হচ্ছে। এখন আনসারে ধরো বলা হচ্ছে যে ইয়েস অথবা নো, সমস্যা নেই, যে ইয়েস আই অ্যাম হ্যাপি, এই যে ডাবল পি আই হ্যাপি। এবং একটু ঝামেলামূলকভাবে ইয়েসের নিচে আন্ডারলাইন করে বলছে যে বলো তো এই যে ইয়েসটা তুমি বললে উত্তরের সময়, এই ইয়েসটা কোন পার্টস অফ স্পিচ। অপশান হিসেবে বলবে যেটা কি নাউন, অপশান হিসেবে বলবে এটা অ্যাডজেক্টিভ, অপশান সি এটা হচ্ছে অ্যাডভার্ব, হ্যাঁ অ্যাডজেক্টিভ ইত্যাদি। তাহলে বলো তো এইখানে ইয়েসটাকে তুমি কি নামে ডাকবে? বেশি সময় দেবো না, কারণ সামনে এগোতে হবে অনেকটা। একটু মনে রেখো, নো অথবা ইয়েস এরপর যদি থাকে কমা, রাইট? এই কমা খুবই গুরুত্বপূর্ণ, এই কমাকে আমরা করব না কোনোভাবেই ক্ষমা। সো ইয়েস এবং নো এর পরে যদি কমা থাকে তাহলে এই ইয়েস এবং নো এটার নাম হয়ে যাবে অ্যাডভার্ব। কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে, এটার নাম হয়ে যাবে অ্যাডভার্ব। এখন স্বাভাবিকভাবে বিভিন্ন বই অথবা আমি, তুমি, অমুক তমুক কিন্তু এইটুকু কথা বলা হয়, কিন্তু হয় কি কোনো কোনো সময় আবার পরীক্ষায়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো আসে। বলে যে সে, ধরো বলা হলো যে সে নো, সে নো, নো বলো কাকে? টু বুলিং, মানে সোশ্যাল মিডিয়াতে আমরা যে একে অপরকে বিভিন্ন ওয়েতে হ্যারাস করি বা গালি দিই, সেটা তো বুলিংয়ের অন্তর্ভুক্ত, তাই না? তো ধরো বললাম যে সে নো টু বুলিং, অর্থাৎ সামাজিক যোগাযোগের মাধ্যমে এই যে বুলিংটা, অন্যকে হ্যারাস করার যে বিষয়টা, অপমান করার বিষয়, সেটাকে নো বলো। এবার নো এর নিচে আন্ডারলাইন করা হলো এবং অপশান হিসেবে চারটি দেওয়া হলো। তাহলে বলো তো এইখানে নো এর নাম কি? ওকে, আবার ধরো কোনো কোনো সময় আমি এই প্রশ্নটা, এবং গত
কয়েকটি ক্লাস আগে কিন্তু আমি এই কথাটি বলেছি তোমাদের যে আই হ্যাভ নো চয়েস। এই জায়গায় যদি নো থাকে তাহলে সেই নো এর নাম কি বলো দেখি। ওকে, সাধারণ একটা বিষয় কোনো কোনো সময় এভাবে অসাধারণ হয়ে যায়, রাইট? এবার রিজনগুলো একটু দেখে নাও, আমি একটু রেড করে দিই। ওকে, সো ফার্স্ট একটা কথায় বলি যে যখন কমা রয়েছে তখন আত্মবিশ্বাস নিয়ে আজকের পরে অবশ্যই বলবে সেটির নাম হচ্ছে অ্যাডভার্ব, সেটির নাম হলো অ্যাডভার্ব। এটা একটা নোট হবে। ও হ্যাঁ, আরেকটি বিষয় হলো যে যারা পেইড ব্যাচে যুক্ত আছো তাদেরকে কষ্ট করে নোট করতে হবে না, তারা শুধু ক্লাসটাই করবে। পরবর্তীতে চমৎকারভাবে ক্লাসটি শেষ হলে কিন্তু পেইড ব্যাচে আমি এটার লিঙ্কটা পিডিএফটা কিন্তু আমি দিয়ে দিই। তাহলে ইয়েস নো এর পরে যেহেতু কমা রয়েছে, অতএব এটিকে আমরা কি বলবো? অ্যাডভার্ব বলবো, রাইট? অ্যাডভার্ব বলবো। আর এখানে সে নো, নর্মালি এই জিনিসটা মনে রাখতে হবে, ভার্বের পরে অবজেক্ট থাকে, অবজেক্ট হিসেবে সাধারণত কে বসে? নাউন বসে। এই সূত্রটা একটু মনে রেখো, এগুলো নিয়ে অনেক কথা বলা যাবে। সো এই হচ্ছে ভার্ব, রাইট? ভার্বের পরে নো, এটার অবস্থান হচ্ছে অবজেক্ট হিসেবে। সো এটাকে আমরা নাউন হিসেবে ডিমান্ড করব। কি হিসেবে? নাউন হিসেবে, রাইট? আর পরেরটি তো অবশ্যই লেকচার তোমরা 1, 2, 3 মধ্যে পেয়েছো, আই হ্যাভ নো চয়েস, নিশ্চয়ই তোমাদের মনে আছে। সেটি হচ্ছে যে নো এর পরে যদি কখনো নাউন থাকে, ওকে, সো এই নো বেচারার নাম হচ্ছে ডিটারমিনার অথবা অ্যাজেক্টিভ, ডিটারমিনার অথবা অ্যাজেক্টিভ। সো ডেফিনেটলি ইটস অ্যান অ্যাজেক্টিভ। আশা করি বুঝতে পেরেছো। এই নো, ইয়েস এগুলোর নানা রকম ঢং আছে। এবং আরেকটি মজার বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে ইয়েস এবং নো যদি নাউন হয়, যেহেতু আমরা ইয়েস এবং নোটাকে নাউন হিসেবে ডিমান্ড করলাম, নাউন মানেই তো তার সিঙ্গুলার এবং প্লুরাল থাকে, যেগুলো থাকে না সেগুলো ব্যতিক্রম। যেমন বুক থেকে বুকস, কাউ থেকে কাউজ, এরকম যেগুলো থাকে না সেটা তো অন্য কথা, অন্য অর্থ। কিন্তু ইয়েস এবং নোটাকে যেহেতু নাউন হিসেবে ডিমান্ড করেছি, তাহলে এর কিন্তু একটা প্লুরাল আছে। যেমন আমরা যদি প্লুরালে কথা বলি তাহলে হচ্ছে ইয়েসেস, ইয়েস এস, ওকে। আবার নো এর প্লুরাল হচ্ছে নোস, জাস্ট মনে রাখো। আর বাক্যতে যদি আমরা এরকম একটা ঘটনা ঘটাই, দেখি তোমরা কতজনে সঠিক আনসার ধরতে পারছো। বলা হলো দ্য প্রপোজাল, PROPOSL, দ্য প্রপোজাল রিসিভড মোর ইয়েস অর নো। দুইটি অপশন দেওয়া হলো। দ্য প্রপোজাল, প্রস্তাবনাটি গ্রহণ করেছিল অধিক পরিমাণে হ্যাঁ এবং না এই বিষয়টি। সো ইয়েস ইয়েস, আইটিতে হচ্ছে নোজ। বলা হলো চুজ দ্য কারেক্ট আনসার, সঠিক আনসারটি বেছে বের করো। চুজ দ্য কারেক্ট আনসার। বলো দেখি তুমি কোন আনসারটা রাইট দেবে। প্রথমত, না জানলে তোমার কাছে মনে হবে এ নাম্বারটা রাইট, অথবা তোমার কাছে বি নাম্বারটা দেখে খুবই উইয়ার্ড লাগবে যে এমন আবার কোনো ওয়ার্ডের জন্ম হয়েছে কিনা। কিন্তু আসলে ইয়েস এবং নো এটা কিন্তু হচ্ছে এইটারই জাস্ট প্লুরাল, ইয়েস ইয়েস এবং নোজ। সো যেহেতু আমরা মোর দিয়েছি, মোরের পরে কি হবে? মোর বুক না বুকস? ইয়েস, এইভাবে মোরের পরে নাউনটা তো প্লুরালই হয়, রাইট? সো অবশ্যই আমরা এই আনসারটাকে রাইট বলবো। থ্যাংক ইউ সো মাচ যারা বুঝে শুনে রাইট আনসার দিয়েছ। যারা আমার সঙ্গে যুক্ত আছো, ঠিকঠাক মতো সব শুনতে পাচ্ছ কিনা, ক্লাসটা এনজয় করছো কিনা অবশ্যই জানাও। তাহলে আমরা ইয়েস নো এর ব্যাপারে ছিলাম, এতক্ষণ ইয়েস নো কোয়েশ্চেনের ব্যাপারে জানলাম। একটু সামনে এগোই আমরা, এবার যাব আমরা WS কোয়েশ্চেনের ব্যাপারে। আচ্ছা, WS কোয়েশ্চেন্সের ব্যাপারে বলতে গেলে প্রথমে বলতে হয় যে লিস্ট অফ WS কোয়েশ্চেন, লিস্ট অফ WS, অনেকে WS এটাকে ওয়ার্ড বলে অথবা কোয়েশ্চেন্সও বলে, সমস্যা নেই। তো WS ওয়ার্ডসের সংখ্যা হচ্ছে 9টা, এটা যেন সবার মনে থাকে। কয়টা? 9টা। এবং এগুলো মুখস্থ করে নেবে, আমিও মুখস্থ করেছি, তুমিও করবে, কেমন? যেমন তার ভিতরে হচ্ছে হোয়াট, তার ভিতরে হচ্ছে হুইচ, ওকে, তার ভিতরে হচ্ছে ধরো হুজ, WHOS, হুজ। এই তিনটাকে আমি প্রথম দিকে রাখলাম বিকজ এদের একটা ঘটনা আছে। কি ঘটনা আমি সেটা একটু পরে বলছি। আচ্ছা, এখানে একটু বোল্ড হয়ে গেছে, আচ্ছা এটা একটু নিচে নামাই। আচ্ছা, তাহলে হোয়াট, হুইচ, হুজ, ওকে। এরপরে তোমার ধরো হু, তারপরে হোম। একটু খেয়াল করবে আমার কোনোটা ছাড়া পড়ছে কিনা। হোয়াই, তারপরে হচ্ছে WH, হোয়ার, তারপরে কি দেব? কয়টা হয়েছে দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7,
কোনটা ছাড়া পড়লো? হোয়াট, হুইচ, হো। আচ্ছা, দেখলে হোয়াট দিয়েছি, হু দিয়েছি, হোম দিয়েছি, হুজ দিয়েছি, হোয়ার দিয়েছি। আমি হোয়েন দিইনি, হ্যাঁ হোয়েন দিইনি, এবং আরেকটি দিনই হচ্ছে হাউ। এবার গুণে দেখো, সবগুলো মিলে সংখ্যা হচ্ছে 9টা। 1 2 3 4 5 6 7 8 9, রাইট? একেবারে 9 মিলে গেছে, রাইট। এইবার আসো ডাব্লিউ। কেন প্রতিটা শুরুতে দেখো ডাব্লিউ রয়েছে? এই যে বেচারা ডাব্লিউ আছে, রাইট? সবগুলো শুরু ওয়ার্ডটাই হচ্ছে ডাব্লিউ, বাট একটার শুরু হচ্ছে এইচ দ্বারা। কি দ্বারা? এইচ দ্বারা। সেই জন্য ডাব্লিউ এবং এইচ বলা হয়। নিশ্চয়ই মনে থাকবে ডাব্লিউ এস কোয়েশ্চিন বা এই ওয়ার্ডগুলোর নাম কেন এমনটি হয়েছে, মনে থাকবে? আচ্ছা, এই ডাব্লিউ এস কোয়েশ্চিনের কাজটা কি? ডাব্লিউ এস কোয়েশ্চিনের কাজ হচ্ছে ডাব্লিউ এইচ ওয়ার্ড, যেটা এইটার পরবর্তীতে একটা প্রশ্নবোধক চিহ্ন হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু বিভিন্ন সময় ছলে বলে কৌশলে এরা বিভিন্ন রকমের আচরণ করে। কেমন? আমি একটা প্রশ্নের কথা বলি। যেমন বলা হচ্ছে হোয়াট ইজ ইয়োর নেম। তো এখানে এই যে হোয়াট আছে, এই হোয়াটের বাংলা অর্থ হলো কি? এটা তোমরা প্রত্যেকেই জানো। হোয়াটস ইয়োর নেম অথবা হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? ওকে, ডান। কিন্তু কোনো কোনো সময় দেখা যায় এই শব্দগুলো সেন্টেন্সের শুরুতে না বসে, প্রশ্নবোধক বাক্য তৈরি না করে এই শব্দগুলো বাক্যের মাঝেও বসে। যখন বাক্যের মাঝে বসে তখন সাধারণত অনেকগুলোর অর্থ পরিবর্তন হয়ে যায়। যেমন আমি যদি বলি টেল মি হোয়াট ইউ ওয়ান্ট, তোমরা কি কেউ আমাকে বলতে পারবে এই বাক্যতে হোয়াটের বাংলা অর্থ কী? এখন তুমি যদি একটা ছোট্ট ধারণা নিয়ে বসে থাকো যে হোয়াট মানে কি, ছোটবেলায় অবশ্য শিখতাম যে হোয়াট মানে কি, তখন ফান করে বলতাম গাধার মতো প্রশ্ন করলে উত্তর দেব কি। প্রত্যুত্তরে আবার এমনও কথা বলতাম যে তোমার মতো ছেলেকে পকেটে রেখেছি, রাইট? সো এইরকম কিছু স্মৃতি কিন্তু অনেকেরই রয়েছে। হোয়াট মানেই নাকি সারা জীবন কি। সো হোয়াটের বাংলা অর্থ কি না হয়ে অন্য অর্থ হতে পারে। টেল মি হোয়াট, এখানে হোয়াটের বাংলা অর্থ হচ্ছে যা। অর্থাৎ টেল মি, আমাকে বলো যা তুমি কি চাও। তাহলে এখানে কি দিলে অর্থটা পরিপূর্ণ হবে না। এই যে বেসিকটার সমস্যা, তোমরা বঙ্গানুবাদ করতে পারো না, একটা সেন্টেন্সের সুন্দর বাংলা বুঝতে পারো না, রাইট? এই যে অনেকে বাংলা অর্থটা লিখছো। সো হোয়াট ইজ ইউর নেম মানে তোমার নাম কি, বাট হোয়াট টেল মি হোয়াট ইউ ওয়ান্ট, আমাকে বলো যা তোমার প্রয়োজন বা যা তুমি চাও। এই ধরনের কোনো কোনো ঘটনা অনেক সময় ঘটে। আবার আরেকটি মজার বিষয় দেখো, যেমন এখানে এরকম প্রশ্ন করা হয় যে হোয়াট বুক অথবা হুইচ বুক। এক্ষেত্রে প্রশ্ন রয়েছে হোয়াট বা হুইচ নিয়ে সমস্যা, যে হোয়াট বুক ডু ইউ নিড, তোমার কোন বইটা প্রয়োজন। এখানে আবার হোয়াটের অন্য একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা বলো তো? হোয়াটের পর একটা নাউন বসেছে। সো হোয়াট বাক্যের শুরুতে হয়েছে, তার একটা রকম নাম, একটা ঘটনা। হোয়াট বা এই শব্দগুলো বাক্যের মাঝে বসলে একরকম ঘটনা, আর বাক্যের শুরুতে বসলে অন্য রকমের একটা ঘটনা। তো চলো আমরা একটু জানার চেষ্টা করি কোথায় কি নাম হয়েছে। বিশেষ করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই প্রশ্নগুলো প্রচুর পরিমাণে আসে। যদি বলা হয় হোয়াট ইজ ইয়োর নেম, ওকে, এবং হোয়াটের নিচে আন্ডারলাইন করা হলো, এটার নাম কি? সো তোমরা কোনোভাবে সময় নেবে না, এটার নাম হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ কি বলতো? প্রোনাউন। এটা যেন মনে থাকে, ইন্টারোগেটিভ প্রোনাউন মনে থাকবে নর্মালি। কিন্তু যখন ডাব্লিউএইচ ওয়ার্ডের পর একটা নাউন থাকে, এখন ডাব্লিউএইচ ওয়ার্ড তো অনেকগুলো আছে, 9টা, সবগুলো কি না রে বাবা, শুধুমাত্র হাতে গোনা 3টা। সেই 3টা হচ্ছে এই 3টা। এই জন্য কিন্তু আমি বলেছিলাম যে এই বেচারাকে আমি একটু সামনের দিকে রাখবো। হ্যাঁ, এই বেচারাকে বা এদেরকে আমি একটু সামনের দিকে রাখবো। সো এই হচ্ছে হোয়াট, এই হচ্ছে হুইচ, আর এই হচ্ছে হুজ, WHOSE, হুজ। এরা যদি কখনো নাউনের পূর্বে বসে তাহলে এদের নাম চেঞ্জ হয়ে যাবে। এদের নাম কি হবে জানো? এদের নাম কি হবে আমি তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। সো নেক্সট একটা কোয়েশ্চেন দিচ্ছি, সেটা হচ্ছে, ধরো আমি বললাম আগের বাক্যটাই যে হোয়াট বুক ডু ইউ নিড, তোমার কোন বইটা প্রয়োজন। দেখো এই হচ্ছে হোয়াট, ওকে, তারপরেই রয়েছে হচ্ছে নাউন।
কোনো কোনো জায়গায় তুমি হুইচ বুক দেখতে পাবে, হোয়াট বুক অথবা হুজ পেন ইত্যাদি। তো যখনই নাউনের পূর্বে হোয়াট বসেছে রে বাবা, তখন এর নামটা হবে চেঞ্জ। এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে ইন্টারোগেটিভ। আগেটা ছিল প্রোনাউন, কিন্তু এবার নাম হচ্ছে ইন্টারোগেটিভ। কি বলতো? অ্যাজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ মনে রাখা খুবই সহজ। নাউনের পূর্বে তো অ্যাজেক্টিভই বসে, বসে না? তো সেই জন্য এটার নাম হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ। তাহলে নিশ্চয়ই বুঝে নিয়েছো যে অবস্থান ভেদে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো একটা বাক্যে বসে অর্থের পরিবর্তন হয়, এরপরে পার্টস অফ স্পিচের পরিবর্তন পর্যন্ত হয়ে যায়। আর বিশেষ করে আমার সঙ্গে যারা এই মুহূর্তে যুক্ত আছো, আমি বিশ্বাস করি তোমরা অনেকেই আছো যে প্রতিযোগিতামূলক পরীক্ষাও তোমরা দেবে বাট দিয়েছো। তারা একটু বলো তো, এই ধরনের প্রশ্নগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে কি না? অবশ্যই আসে। একটা টেস্ট হয়ে যাক, দেখি যে তোমরা ঠিকঠাক মতো বলতে পারছো কি না। আমি বলছি যে হুইচ, WHICH, হুইচ কালার ডু ইউ প্রেফার, COLOUR। বানানের মধ্যে পার্থক্য, এই কালারটা হচ্ছে আমেরিকান, আর এখানে ইউ দিলে এটাকে বলা হয় ব্রিটিশ বানান। ঠিক আছে? ইংরেজি শেখার ক্ষেত্রে এটাও জেনে রাখো, বানানের ভিতরে দুই রকমের বৈষম্য দেখা যায়। হুইচ কালার ডু ইউ প্রেফার। ওকে, সো এইবার আমি বলছি যে এই হুইচটা কোন পার্টস অফ স্পিচ, এই হুইচটার নাম কি? সো এটি কি তোমার কোনো প্রোনাউন? অপশন বি, এটা হচ্ছে অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ। ওই ইন্টারোগেটিভ প্রোনাউন বা ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ অত কথা না বলে পরীক্ষায় এভাবে থাকে যে হুইচটাকে তুমি কি বলবে, এটা কি অ্যাজেক্টিভ অবস্থায় আছে নাকি অন্য কিছু? ফাইন। আচ্ছা, সুমাইয়া ইয়াসমিন বলছো যে স্যার আগের দিনে আপনি ডিরাইভেটিভস পড়ার নিয়ম বলতে চেয়েছিলেন। আচ্ছা, নিয়মটা আমি গ্রুপে বলে দেব। ওকে, সো হুইচ কালার ডু ইউ প্রেফার, হুইচটাকে অবশ্যই তোমরা অ্যাজেক্টিভ বলছো, এবং আমি বিশ্বাস রাখি যে অনেক আত্মবিশ্বাস নিয়ে বলছো। হয়তো বা পারতে, বাট আজকের পরে আত্মবিশ্বাসে তোমাদের লেভেলটা আলাদা হবে। এরকম অনেক প্রশ্ন তোমরা দেখতে পাবে, যেমন হয়তো বলা থাকবে যে হুজ আইডিয়া ওয়াজ দিস, এটা কোন আইডিয়া ছিল, এরকম। তো এই হুজের নিচে আন্ডারলাইন করবে। ঠিক আছে? এই হচ্ছে তিনটা কালপ্রিট। এই হচ্ছে তিনটা কালপ্রিট যারা কিনা কার পূর্বে বসে বলো তো? নাউনের পূর্বে বসে। আর সেই জন্য আমি এই তিনটাকে একটু আলাদা করেছিলাম। মনে থাকবে? আশা করি মনে থাকবে। এই একটা প্যাটার্নে প্রশ্ন হয়, আর আরেকটি প্যাটার্নে প্রশ্ন হয় টেল মি হোয়াট ইউ ওয়ান্ট। নেক্সট আরেকটি প্যাটার্নে প্রশ্ন হয়, সেটি হচ্ছে এই টেস্টটা, টেল মি হোয়াট ইউ ওয়ান্ট। সো হোয়াট এর নিচে আন্ডারলাইন করা হলো, এবং আন্ডারলাইন করে বলছে যে এটা কি প্রোনাউন, অপশন বি এটা কি অ্যাজেক্টিভ, অপশন সি এটা কি কনজাংশন, অনেক কিছু ইত্যাদি ইত্যাদি। সো বেশি সময় নেব না, এটুকু তোমাদের বলি। যখন দুই পাশে দুইটা সেন্টেন্স থাকে, এই একটা সেন্টেন্স, এই পাশে একটা সেন্টেন্স, তাহলে বাক্য কয়টা? দুইটা। এরকম আমি হয়তোবা তোমাদেরকে এখন সেন্টেন্স বলছি, কিন্তু মনে রাখবে যখন এই দুইটা বাক্য থাকে আর মাঝখানে কোনো কিছু দিয়ে যুক্ত করা থাকে, লিঙ্কার বা জয়নার যেটাই বলি আমরা, তখন ওগুলোকে সেন্টেন্স বলা যাবে না, ওগুলোকে বলতে হবে ক্লজ। মনে করে দেখো, ক্লজ নিয়ে কিন্তু একটু কথা আমি বলেছিলাম, রাইট? সেন্টেন্সগুলোকে আমরা বলবো ক্লজ, মাঝখানে ডট ডট ডট, আবার শেষে যদি আরেকটি বাক্য বা ক্লজ থাকে, CLAUSE ক্লজ। এই দুই পাশে দুইটা ক্লজ যদি থাকে আর মাঝখানে যদি কোনো লিঙ্কার থাকে, কোনো কিছু যুক্ত করা, যোজন করা জিনিস থাকে, সেই জিনিসটার নাম হচ্ছে কনজাংশন। সেটার নাম হলো কনজাংশন। যখন আমি পার্টস অফ স্পিচ শেখাবো, সেখানে চমৎকার ধারণা পাবে তোমরা। ইয়েস, সো টেল মি হোয়াট ইউ ওয়ান্ট, এই হোয়াটটাকে আমরা অবশ্যই বলবো কনজাংশন। ক্লিয়ার? আমার বিশ্বাস এই টাইপের আনসারগুলো বলতে আর তোমাদের একটুও দেরি হবে না। মনে থাকবে? আচ্ছা, তাহলে এইবার তোমরা আমাকে নেক্সট একটা টেস্ট বলো দেখি। সেটা হলো দুইটা প্রশ্ন করবো এখান থেকে। প্রশ্ন হচ্ছে হি নোজ, KNOWS, হি নোজ হু লেফট দ্য ডোর ওপেন। এই হুয়ের নিচে আন্ডারলাইন করে বলা হচ্ছে যে এই হুয়ের নাম কি? ঝড়ো গতিতে আনসারটা দিয়ে দাও। এই হুয়ের নাম কি?
দ্রুত বলতে হবে হি নোজ, সে জানে হি লেফট দ্য ডোর ওপেন, সরি, সে জানে কে দরজাটা উন্মুক্ত রেখে গিয়েছিল। এই পাশে একটি ক্লজ, ওকে, এই পাশে একটি ক্লজ, একটা বাক্য, মাঝখানে এটির নাম হচ্ছে কনজাংশন। অবশ্য কোনো কোনো সময় তোমরা স্পেশালি হুজ, হুইচ এগুলোকে রিলেটিভ প্রোনাউন হিসেবে জানবে। রিলেটিভ প্রোনাউনও কিন্তু কনজাংশন হিসেবেই কাজ করে। এগুলো নিয়ে বিস্তারিত আমরা পরে কথা বলবো। তাহলে নিশ্চয়ই এইটুকু ধারণা এসে গেছে যে বাক্যের মাঝে এই যে যুক্ত করে যে তার নাম হচ্ছে কনজাংশন। মনে থাকবে? থ্যাংক ইউ সো মাচ। আমি দেখছি তোমরা অনেকেই রেসপন্স করছো। ইয়েস, আসলে এভাবেই কিন্তু পূর্ণতা আসে। ঠিক আছে, ওকে। সো এরপরে আমরা আসবো ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেন নিয়ে বলার কিচ্ছু নাই। ট্যাগ কোয়েশ্চেনে শুধু আমি বলবো যে দুইটা পার্ট থাকে, পার্ট ওয়ান আর হচ্ছে পার্ট 2। পার্ট 1 হচ্ছে একটা সেন্টেন্স যেটাকে বলা হয় স্টেটমেন্ট, স্টেটমেন্ট। আর পার্ট 2 হচ্ছে শর্ট কোয়েশ্চেন। আর এই শর্ট কোয়েশ্চেনের ধরনটা হচ্ছে আগে আসে অক্সিলারি ভার্ব, কিছু একটা বসে, নো, নট ইত্যাদি, এবং তারপরে হচ্ছে প্রোনাউন। এখন অনেকে প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি তো শেখাচ্ছেন সেন্টেন্স, তো আপনি সেন্টেন্স শেখাতে যেয়ে আপনি কেন ট্যাগ কোয়েশ্চেন নিয়ে কথা বলছেন, আপনি কেন ক্লজ নিয়ে কথা বলছেন, আপনি কেন ইত্যাদি ইত্যাদি শেখাচ্ছেন? বারবার বলতে হয়, তারপরে আবারও বলবো এটাই যে শেখার ক্ষেত্রে তুমি যদি সব কিছু একটু একটু করে টাস্ক না নিয়ে রাখো, তাহলে একসময় যখন ওই টপিকটা দেখবে তখন তোমার কাছে অনেক ভয় লাগবে। এবং আজকের আলোচনা শেষে আমি তোমাকে দেখাবো যে আমি সেন্টেন্স তোমাদেরকে শেখালেও, ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে কথা বললেও এর ভিতরে ইংরেজি গ্রামারের স্বতন্ত্র 3-4টা টপিক নিয়ে আমি কথা বলেছি। এগুলোই গ্রামারে, বিভিন্ন ব্যাকরণ বইয়ে গ্রামারে আলাদা আলাদা টপিক হিসেবে স্থান পেয়েছে। তার মানে ওই টপিকগুলো বা ওই লেসনগুলো কিন্তু মহাকাশ থেকে উড়ে আসেনি, এগুলো থেকে উৎপত্তি হয়েছে। আমি তোমাদের উৎপত্তি স্থলটা শেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, ওকে। সো আমরা একটা বাক্য দিয়েছিলাম, যে বাক্যটা কি ছিল, যে ইউ আর অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম, টুনাইট। এইরকম একটা কমা দিয়ে আমরা এরকম একটা জায়গায় কিছু বসিয়েছিলাম। মনে রাখবে ট্যাগ কোয়েশ্চেন মানেই প্রথম অংশ, পার্ট 1 সেন্টেন্স, এই অংশকে বলছি আমরা সেন্টেন্স। আর এই অংশটা দেখে আমরা এই পাশে ট্যাগ কোয়েশ্চেন করব। সো অক্সিলারি ভার্ব কি নেব বলো তো? আর নেব, পরবর্তীতে শেখাবো। আর বাক্যটা যেহেতু হ্যাঁ বোধক, তাই আমি কি নেব জানো? আর নট। আর কি নেব জানো? প্রোনাউন নিয়ে নেব। কি নেব? প্রোনাউন। কিন্তু ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে একটা বিশাল নিষেধাজ্ঞা বলে দিচ্ছে গ্রামারিয়ানরা, যে দুইটা কাজ কখনোই করা যাবে না। একটা হলো যে যদি প্রশ্নটা হয় হ্যাঁ বোধক, বাক্যটা যদি হয় হ্যাঁ বোধক, তাহলে এই পাশে না বোধক করতে হবে। আর এই না বোধক করার সময় শর্টকাট করতে হবে। আর নটের শর্টকাট হচ্ছে কি জানা আছে? আরেন্ট। এই ছোট ছোট বিষয়ের আমি লিস্ট দিয়ে দেবো পেইড ব্যাচে, সেখান থেকে নিয়ে নিও। আরেন্ট, ইজেন্ট। তাহলে আর নটটাকে আরেন্ট করলাম, আর নিয়মটা কি? প্রোনাউন দিয়ে দেবো। এই হচ্ছে প্রোনাউন। আমি জানি অনেকেই প্রোনাউন চেনো না, আমি চিনিয়ে দেবো, ওয়েট করো, পার্টস অফ স্পিচ লেসন যখন শেখাবো। এই হচ্ছে মোটামুটি বেসিক ধারণা। দিস ইজ কল্ড ট্যাগ কোয়েশ্চেন, ছোট প্রশ্ন। বাট এখানে ইউ আর যদি নট হতো, ইউ আর নট অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম, তাহলে এই পাশটা যেহেতু না বোধক, তখন আর নট আমি দিতাম না। তার মানে না বোধক থাকলে হাঁ বোধক, আর যদি হাঁ বোধক থাকে তাহলে না বোধক। জাস্ট এই কথাটুকু মনে রাখো। ট্যাগ কোয়েশ্চেন সংক্রান্ত এটিই গুরুত্বপূর্ণ আলোচনা। বিস্তারিত থাকবে যখন আমি এই লেসনটা শেখাবো। আচ্ছা, নাম্বার 4-এ আসি, ইমব্যাডেড কোয়েশ্চেন। ইমব্যাডেড কোয়েশ্চেন শুরু করার পূর্বে তোমাদেরকে একটি কথা বলি। আমি 1 থেকে 50টা ক্লাসে তোমাদেরকে হয়তো বা ইংরেজির উড়োজাহাজ বানিয়ে দেবো না, এটা আমি অনেকবারই বলছি। বাট আমি ইংরেজির তোমাদেরকে একটা মজা দেব, ইংরেজির বিষয়ে তোমাদের আত্মবিশ্বাসের জায়গা তৈরি করব। এরপর বাজার থেকে যে কোনো বই কিনলেই যেন তুমি সেই বইটা পড়ে মজা পাও, অথবা নামি দামি মুখ তুমুক টিচারের কাছে যেয়ে যেন তার লেকচারটা তুমি বুঝতে পারো। আমি জানি আমার এই ক্লাসে এমন অনেক স্টুডেন্ট যুক্ত আছো বা এই স্বপ্ন নিয়ে যুক্ত হও যে স্যার আমি ইংরেজি শুরুটাই করতে পারি না, অমুক তুমুকের নাম শুনে বাজারে সবচেয়ে ভালো বইটাই কিনে নিয়ে আসি, অথবা ভালো একজন টিচারের কাছে আমি কোর্সে বা তার ক্লাস করতে যাই, কিন্তু অনেক কথাই বুঝতে পারি না। কেন? বিকজ
তোমার বেসিকটা দুর্বল। সেই বেসিক নিয়ে আমি কাজ করছি এখন তোমাদের, কেমন? সো কোনোভাবেই মন খারাপ করবে না, খুঁটিনাটি বিষয়গুলো আমি নিয়ে আসছি, আমার উপরে দায়ভার ছেড়ে দাও, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত ভালো কিছু হবে। ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 4-এ আসি এবার। নাম্বার 4, ইমব্যাডেড কোয়েশ্চেন। সো ইমব্যাডেড কোয়েশ্চেন্সের জন্মই হতো না, ইমব্যাডেড কোয়েশ্চেন্সের জন্মই হতো না যদি ইংরেজিতে কমপ্লেক্স সেন্টেন্স নামের কোনো সেন্টেন্স না থাকতো। আচ্ছা, এখানে মাঝে একটা কথা আমি তোমাদের বলি, এটা বোঝাচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সটা, কিন্তু তার আগে বলি যে একজন শিক্ষার্থীর একটা কমেন্ট আমাকে খুব আশাহত করেছে। সে লিখেছে যে খেলা দেখতে দেখতে মন খারাপ, তাই ক্লাসে ঢুকে পড়লাম। তোমরা আমাকে বলো তো, ঠিক এই ধরনের শিক্ষার্থী তোমার কি মনে হয় আমাদের এই আয়োজন থেকে সুফল নিতে পারবে? এই শিক্ষার্থী বা এই ধরনের কেউ, আমি তোমাদের রিকোয়েস্ট করব, একটু এখানে শুধু 555 টাকা দিয়েছো এটা নয়, তুমি আমাকে সময় দিচ্ছ, তুমি আমার উপর বিশ্বাস করেছ। আমি জানি এই আয়োজন থেকে তুমি উপকৃত না হলে অনেক তিক্ত অভিজ্ঞতা জন্ম নেবে। প্লিজ অনেক বেশি সিরিয়াস হও, খামখেয়ালি কমেন্ট করা বাদ দিয়ে দাও। অনেক তো হলো, জীবনের অনেকটা পথ পেরিয়েছে, আর কত বলো? এবার তো ফিরে ফিরে রাখো, একটু সিরিয়াস হও, ঠিক আছে? এই কথাটি মাঝে বলে তোমাদের একটু বিরক্ত করলাম, বলা খুব জরুরি, ঠিক আছে? আমি কথাটা আবার রিপিট করছি, ইমব্যাডেড কোয়েশ্চেন্সের কোনো জন্মই হতো না ইংরেজিতে যদি কমপ্লেক্স সেন্টেন্স নামের কোনো সেন্টেন্স না থাকতো। এখন কমপ্লেক্স সেন্টেন্সটা কি আমি একটু বলি। দেখো, আমি তোমাদের যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে আমাকে সেই ফিরে যেতে হবে পূর্বে, কাইন্ডস অফ সেন্টেন্সেস। তো আমি কিন্তু বলেছিলাম অ্যাসার্টিভ, এরপরে ইন্টারোগেটিভ, এরপরে ইম্পারেটিভ টু, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, তারপরে হচ্ছে অপটেটিভ। একটু রিভিশন হয়ে যাক, আরেকবার লিখছি, XCLAMATO এক্সক্লেমেটরি। তো এই যে হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এটা সেন্টেন্সের একটা প্রকার। আবার সেন্টেন্সের আরেকটা প্রকার আছে যেটা তোমরা অনেকেই জানো না, ছোট্ট করে জেনে রাখো। একটা হচ্ছে সিম্পল, আরেকটি নাম হলো কমপ্লেক্স, এগুলো নিয়ে কথা বলা যাবে। আর এরপরে হচ্ছে কম্পাউন্ড। আরে বাপরে, অনেকে তো ভয় পেয়ে গেছো যে স্যার কি শেখাচ্ছেন, এগুলো তো নিজেই অনেক ছোট জিনিসই পারে না, এগুলোর নাম কেন বলছেন? আরে বাবা, তুমি না হয় দুধ চা খেতেই পছন্দ করো, ভালো কথা। তুমি না হয় লাল চা খেতেই পছন্দ করো, ভালো কথা। কফি একদিন না হয় টেস্ট করেই দেখো। কেননা যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে যে কফির স্বাদ কেমন তুই কি জানিস, সেদিন আর যাই হোক, অ্যাটলিস্ট তার সঙ্গে 2 মিনিট তো জেরা করতে পারবে, তর্ক করতে পারবে, হ্যাঁ আমি কফি সম্পর্কে জানি, এটা ব্ল্যাক, এটা একটু তেতো তেতো ভাব ইত্যাদি। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তুমি ছোট জিনিসগুলোই শেখো, কিন্তু তার মানে এই নয় যে তুমি এই জিনিসটা অ্যাভয়েড করবে, বিকজ এগুলোর পর কোনো এক সময় একটা বই পড়তে যে অমুক তমুক স্যারের লেকচার, অথবা আমি তো তোমাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের কথা বলবো, তখন কি তোমার কাছে আননোন, অপরিচিত মনে হবে না? হবে। যার কারণেই আমি বলি যে সবসময় সব জিনিস আমরা দেখে রাখবো। আমরা শিখছি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এটা হচ্ছে মিনিংয়ের উপর ভিত্তি করে, যেটাকে আমরা বলি অর্থ, মানে একটা বাক্যের অর্থ, একজন মানুষ কিভাবে কথা বলে, অর্থ। আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হচ্ছে এটা স্ট্রাকচার, স্ট্রাকচার 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 বেস, সরি, STRACTUR, স্ট্রাকচার। ওকে ওকে। সো একটা হচ্ছে মিনিংয়ের উপর ভিত্তি করে বাক্য হলো 5 প্রকার, আর গঠনের উপর ভিত্তি করে বাক্য হচ্ছে 3 প্রকার, ঠিক আছে? এই জিনিসটুকু জাস্ট মনে রাখো। তাহলে আমি যে কথাটি বলছিলাম, এবার ইমব্যাডেড কোয়েশ্চেনের জন্মই হতো না যদি না কমপ্লেক্স সেন্টেন্স নামের ইংরেজিতে একটা প্রকার না থাকতো। তাহলে সেই জিনিসটা নিয়ে এবার কথা বলি। ইমব্যাডেড কোয়েশ্চেন, যেমন যে বাক্যটি আমরা দিয়েছি, ধরো একটা বাক্য দিলাম যে হোয়াট ইজ দ্য টাইম, আচ্ছা এটা দিই, হোয়াট টাইম, খেয়াল করো, হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট। এখন তুমি আনসারে বলবে যে ইটস নাও, কি বলবে, বলবে যে ইটস নাও, আমি যখন হয়তো ক্লাস নিচ্ছি তখন হয়তো এই কথাটি বলবে, ইটস নাও 9:45 PM, রাইট? এখন 9:45, এটাতে বলবে হোয়াট টাইম ইজ ইট, ভালো কথা। এখন ধরো আমি প্রশ্ন করতে চাই এরকম করে যে তুমি কি আমাকে বলতে পারো এখন কয়টা বাজে? তাহলে
তুমি কি আমাকে বলতে পারো, এইটুকু বললাম। এখন কয়টা বাজে, তার মানে আমি এই যে হোয়াট টাইম দিয়ে আরেকটা কথা লিখবো না? হ্যাঁ, তাহলে তুমি কি আমাকে বলতে পারো, আমি বলছি যে ক্যান ইউ টেল মি, ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো এখন কয়টা বাজবে? হোয়াট টাইম ইজ ইট, এই একটা দ্বন্দ্ব। আরেকটা হচ্ছে ক্যান ইউ টেল মি হোয়াট টাইম ইট ইজ, এ একটা বাক্য। এখন এটা নিয়েই হচ্ছে দ্বন্দ্ব। যখন বাক্যটা লম্বা হয়ে যায়, বাক্যটা যখন দুইটা হয়ে যায়, বাক্যটা যখন কমপ্লেক্স হয়ে যায়, তার মানে দুইটা বাক্য মানেই কিন্তু কমপ্লেক্স। কম্পাউন্ড শিখিনি, সেটা নিয়ে পরে কথা বলবো। সাধারণত এখন ধরে নাও দুইটা বাক্য মানেই সেটাকে আমরা কমপ্লেক্স বলছি। তো যখন বাক্যটা হয় কমপ্লেক্স, দুই পাশে দুইটা সেন্টেন্স থাকে, এটাকে কমপ্লেক্স বাক্য বলছি। এই ধরনের বাক্যকে যদি প্রশ্ন করতে চাই, তাহলে প্রশ্ন করার একটা বিশেষ ধরন বা একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচার। সেই স্ট্রাকচারটাই মূলত ইমবেডেড কোয়েশ্চেন। দেখবে, এবার লিখে নাও, সবাই লিখে নাও। স্ট্রাকচারটা হচ্ছে, দেখেছো অনেকে কিন্তু রাইট আনসার দিচ্ছ তোমরা, আমার খুব ভালো লাগছে। সো স্ট্রাকচারটা হচ্ছে যে প্রথমে হবে ইন্টারোগেটিভ, TEGATIV, ইন্টারোগেটিভ। ওকে, প্রথমে হবে ইন্টারোগেটিভ। ওকে, এরপরে হচ্ছে আমরা যে লিঙ্কার বা কনজাংশন যেটাই বলি, কনজাংশন। আমরা আরেকটু সহজ করে বলি যে বেশিরভাগ ক্ষেত্রে WH ওয়ার্ড দেখা যায়, WH ওয়ার্ড, ওই যে হু, হুইচ, হোয়াট, হাউ। এরপরে আমরা সাজাবো অ্যাসার্টিভ। এখন অ্যাসার্টিভ মানে কি নিশ্চয়ই তোমাদের মনে আছে, এর আগে আমি যখন তোমাদের ক্লাস নিয়েছিলাম সেখানেও দেখিয়েছিলাম। অ্যাসার্টিভ মানে ওর ভিতরে থাকবে একটা সাবজেক্ট, একটা ভার্ব প্লাস এক্সটেনশন, রাইট? এটাই তো শিখিয়েছিলাম। কিন্তু বিশেষ এই স্ট্রাকচারে বলা হচ্ছে যেহেতু বাক্যটা প্রশ্নবোধক, তাই সবার শেষে আপনাকে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এইটাই গুরুত্বপূর্ণ। যেমন দেখো ইন্টারোগেটিভটা দেখো তোমরা, ক্যান ইউ টেল মি। তোমরা নিশ্চয়ই জানো যে ইন্টারোগেটিভ মানে হচ্ছে অক্সিলারি ভার্ব চলে আসবে, এই যে এসেছে সাবজেক্টের আগে, ভালো কথা। এরপর একটা কনজাংশন, এই যে WH ওয়ার্ড বসেছে। তারপরে অ্যাসার্টিভ, আমাকে সাজাতে হবে সাবজেক্ট ভার্ব। হ্যাঁ, সাবজেক্ট ভার্ব, এই যে ভুল, আগে ভার্ব পরে হচ্ছে সাবজেক্ট, এটাই আমার ভুল। সো রাইট উত্তর কী হবে বলো তো? ক্যান ইউ টেল মি হোয়াট টাইম ইট ইজ সাবজেক্ট ভার্ব, কিন্তু প্রশ্নবোধক চিহ্ন আমি দেইনি, এই কারণে এই আনসারও ভুল, এই আনসারও ভুল। সঠিক আনসার হচ্ছে যেটা, ক্যান ইউ টেল মি হোয়াট টাইম ইট ইজ, সবার শেষে হবে কোয়েশ্চেন মার্ক। এই যে বিশেষ একটা ধরন, আমি জানি অনেকের মাথায় হয়তো বা ঢোকেনি, বাট এইটুকু শুধু মনে রাখো, দুইটা বাক্য যখন থাকে, প্রশ্ন করার এক বিশেষ ধরনকে বলা হয় ইমবেডেড কোয়েশ্চেন। বাংলায় যেটাকে বলা হয় সম্প্রসারিত প্রশ্ন বা লম্বা প্রশ্ন। সো তোমরা একটু পাশে লিখে নিতে পারো, ইমবেডেড কোয়েশ্চেন মানে হলো কমপ্লেক্স সেন্টেন্সের প্রশ্ন অথবা লম্বা একটা প্রশ্ন বা বাক্য। আর মনে রেখো এই স্ট্রাকচারটাকে সামনে রেখে আমি তোমাদেরকে আরেকটি টেস্ট দেব। আলোচনার প্রায় আমরা শেষ দিকে, দেখি যে তোমরা ঠিকঠাক মতো ধরতে পারছো কিনা। তার একটি বাক্য দিলাম যে ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো হোয়ার ডাজ শি লিভ, সে কোথায় বসবাস করে, এই একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে ক্যান ইউ টেল মি হোয়ার শি লিভস, এই একটা প্রশ্ন। বলা হলো চুজ দ্য কারেক্ট আনসার, সঠিক আনসারটি খুঁজে বের করো। দেখি তাহলে তোমার কাছে মনে হচ্ছে এই বাক্যটাই রাইট, ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো, প্রশ্নবোধক। তাই অনেকে হয়তো বা সাবজেক্টের আগে ডাজ দিয়ে ফেলবে, কিন্তু সূত্র কি বলছে, আগেরটা ইন্টারোগেটিভ, ভালো কথা। মাঝখানে কনজাংশন হিসেবে WH ওয়ার্ড। ওকে, এরপরে অ্যাসার্টিভের মতো করে সাজাবো, মানে প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব। ইয়েস। আর এইটুকু মনে রাখো, যখন আমি টেন্স তোমাদেরকে শেখাবো সেখানে দেখতে পাবে যে কেন লিভ না হয়ে এখানে লিভস হয়ে গেল, কেন ডাজ উড়ে যে এখানে এস হলো, সেগুলো টেন্সের বিষয়। শুধু এইটুকু মনে রাখো, সাবজেক্ট ভার্ব, আর সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন। সুতরাং সব দিক থেকে আমরা নেক্সট বা সেকেন্ড আনসারটাকে রাইট বলতে পারি। দিস ইজ কল্ড ইমবেডেড কোয়েশ্চেন। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স। আলোচনা করতে যে আমরা কি কি শিখেছি এক নজরে সেটা একটু আমি আলোকপাত করতে চাই। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানেই তার শুরু হয় প্রশ্নবোধক ওয়ার্ড অর্থাৎ WH ওয়ার্ড দিয়ে। প্রশ্নবোধক ওয়ার্ড বা WH ওয়ার্ডের সংখ্যা হচ্ছে 9টি।
প্রশ্নবোধক বাক্য হলে সবার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসে। প্রশ্নবোধক শব্দগুলো অর্থাৎ ডাবলএস ওয়ার্ডগুলো বাক্যের মাঝে বসলে তার নাম হয়ে যায় কনজাংশন, এবং তার অর্থ কিন্তু আর আগের মতো থাকে না। আমরা দেখেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভিতরে ইংরেজি স্বতন্ত্র চমৎকার একটা লেসনের নাম হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। আমরা আরও দেখেছি ইমব্যাডেড কোয়েশ্চেন, এবং আমরা দেখেছি স্থানভেদে ডাবলএস ওয়ার্ডগুলো কিভাবে কখন হচ্ছে নাউন, কখন হচ্ছে প্রোনাউন, কখন হচ্ছে অ্যাজেক্টিভ। অনেক কিছু শেখার রয়েছে এই একটি ক্লাস থেকে। ইনশাআল্লাহ এভাবে করে আমরা আস্তে আস্তে করে সামনে এগিয়ে যাব। যদি হতাশা না থাকে তাহলে সামনে এগিয়ে যেতে আমাদের কোনো বাধা থাকবে না। তবে প্রশ্ন শুধু একটাই, তোমরা কখনো লাটাইয়ের সুতার মাঝখান থেকে কেটে পড়ো না। আমি কেন বলছি এই কথাটা একটু বলছি তোমাদের। তোমরা যদি নিজেদেরকে তুলনা করো যে লাটাইয়ের সাথে, সুতার সাথে, ঘুড়ির সাথে, তোমরা হচ্ছে ঘুড়ি আর আমি হচ্ছে লাটাই, মাঝখানে আমার যে ডিরেকশন, আমার যে বন্ধন, সেটা হচ্ছে সুতো। তোমরা সুন্দরভাবে মুক্ত আকাশে উঠছ আত্মবিশ্বাস নিয়ে, আমার হাতে লাটাই, আমি ডিরেকশন দিচ্ছি, চমৎকারভাবে এগিয়ে যাচ্ছ, আমাকে অনুসরণ করছো, আমি কি বলছি, কত স্বাচ্ছন্দ্যেই মুক্ত আকাশে উঠছ। কিন্তু যদি কখনো বিশেষ কারণেই, কারো প্ররোচনায় বা বিশেষ কারণেই এই সুতোর মাঝখান থেকে কেটে যায়, ঘুড়ির কী অবস্থা হয়? ঘুড়ি পড়ে যায়, হারিয়ে যায়। ঠিক একইভাবে তোমরা যতদিন আমার সঙ্গে, আমি লাটাই আমার সঙ্গে সুতোর কানেকশন, আত্মবিশ্বাসের বন্ধনে, আমার কথায় শুনে অন্ধবিশ্বাস নিয়ে আমার সঙ্গে লেগে আছো, ইনশাআল্লাহ আশা করছি এই কোর্স তোমার জন্য কঠিন হবে না। তাই রিকোয়েস্ট একটাই, সুতো হয়ে থাকো আত্মবিশ্বাস নিয়ে আমার সাথে। লেকচার এই মুহূর্তে 5 শেষ হলো, আশা করি এনজয় করেছো। ছোটোখাটো ভুল ত্রুটি কোনো জায়গায় বুঝতে না পারার মতো ঘটনা ঘটতেই পারে, আমার জীবনে ঘটেছিল। সো এখন আমরা ছোট্ট একটা ব্রেক নেব এবং ব্রেকের পর পরের ক্লাসটা শুরু করব। ব্রেকের সময় হয়তো বা 3.5 বা 4 মিনিট একটু ফ্রেশ হয়ে নাও, জরুরি কাজগুলো সেরে নিতে পারো, আর কেমন অনুভূতি একটু আগে হওয়া ক্লাসটির ব্যাপারে সেটিও জানাতে পারো, ঠিক আছে? সো এখন জাস্ট একটু রিল্যাক্স, একটু শিথিলায়ন, এরপরে শুরু করছি পরের আয়োজনটি। লেগে থাকতে হবে চুম্বকের মতো, মাঝে মাঝে মনে হবে আমি পারবো না, এত তথ্য, এগুলো শয়তানের কাছ থেকে আসে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আবার একটু নড়ে সরে বসো। দেখো চমৎকার ভাবেই তুমি এনজয় করছো। এভাবেই কাটবে ইনশাল্লাহ 25টা দিন। থাকো না, দেখো কি পাও। তো একটু ব্রেক।
सहर उसको सवाली से है प्यार मांगो दुआएं शाम सहर हम मोहताज है वो मुख्तार हम मोहताज है वो मुख्तार हम नाचिज़ है वो अकबर अल्लाह 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 कर अल्लाह 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 कर अल्लाह 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 कर दम अल्लाह अल्लाह कर नूर से अपना सीना भर दम अल्लाह अल्लाह कर नूर से अपना सीना भर जिए तो उसका होकर जी मरे तो उसका होकर मर अल्लाह 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 कर अल्लाह 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 कर अल्लाह 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 कर আলহামদুলিল্লাহ, ওয়েলকাম ব্যাক। আবারও শুরু করছি আরও একটা লেসন। শরীর মন একেবারে যেন তোমার চনমনে থাকে। কিসের এত উদাসীনতা? কিসের কারণে তোমার মন খারাপ? 25টা দিনের তো চ্যালেঞ্জ। এবং দেখো, আলহামদুলিল্লাহ আজকে কিন্তু মিশন 3 আমাদের শেষ হতে চলল। ভালো লাগছে না? ভালো লাগার এই আবেশ, ভালো লাগার এই অনুভূতি নিয়ে কাটুক বাকিটা সময়। শুরু করছি আমরা এই মুহূর্তের লেসনটা, বেসিক ক্লাস 6। ইম্পারেটিভ। সো অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ হয়েছে, ইন্টারোগেটিভ শেষ হয়েছে। আজকে আমরা শুরু করব সেন্টেন্সের তৃতীয় প্রকার। আমি শুরুতে লিখে দিচ্ছি কাইন্ডস অফ সেন্টেন্স। সেন্টেন্সের 3 নাম্বার যে প্রকার সেটি হচ্ছে ইম্পারেটিভ। খুব মনোযোগী হতে হবে, জানার রয়েছে, শেখার রয়েছে অনেক কিছু। এই একটি ক্লাস এবং এখান থেকে আসবে প্রতিযোগিতামূলক পরীক্ষা, একাডেমিক পরীক্ষা, প্রতিটা পরীক্ষার জন্য রিটেন অংশ, স্পোকেন, প্রতিটা ক্ষেত্রে অনেক বেশি কাজে দেবে। সো কাইন্ডস অফ সেন্টেন্সের তৃতীয় প্রকারের নাম হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভের কথা বললেই অনেক কিছু এসে যায়। সেটা কি আসে আমি একটু পরে বলছি। জাস্ট তোমাদের কাজ হচ্ছে এই বাক্যগুলো দিকে নজর দেওয়া। ধরো আমি একটি বাক্য লিখলাম যে ক্লিন ইয়োর রুম, মানে কি বলতো? তোমার রুমটা পরিষ্কার করো। ওকে, সো ক্লিন ইয়োর রুম। ওকে, তোমার রুমটা পরিষ্কার করো। আমি এই কথাটাকে আরেকটু ভদ্রভাবে বলতে পারি। ধরো একটু বড় মানুষ বা একটু সিনিয়র ভাইয়া বা আপু, তাকে আমি বললাম যে কাইন্ডলি বা প্লিজ ক্লিন ইয়োর রুম, বা বলতে পারি ক্লিন ইয়োর রুম নাও। আমি ধরো নাও দিলাম, এটা এখনই পরিষ্কার করো। আমি নাও দিয়ে অন্য কিছু বোঝাতে চেয়েছি, সেটা বলছি। এরপরে ধরো বলা হলো যে প্লিজ ক্লিন ইয়োর রুম। এবার আমি যেটা করেছি যে এই বাক্যটার সাথে একটা প্লিজ যুক্ত করেছি, বিনয়। সো দয়া করে রুমটা পরিষ্কার করুন, বা দয়া করে তোমার রুমটা পরিষ্কার করো। এবার নাও কথাটি আমি বাদ দিয়েছি। এরপরে ধরো আমি কথাটাকে এইভাবে বলতে পারি যে কনসিডার, একটু ছোট্ট করে কিছু লাগালাম যে বিবেচনা করো। কি বিবেচনা? ক্লিনিং। এবার ক্লিনের সঙ্গে আইএনজি হয়েছে ক্লিনিং ইউর রুম। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে স্যার কি এমন কারণ, একটু আগে ছিল ক্লিন আর এবার বিশেষ কি এমন কারণে ক্লিনের সঙ্গে আইএনজি হলো? এগুলো তোমাদেরকে পরে শেখাবো বাবা। কিছু ওয়ার্ডের সঙ্গে কিছু ওয়ার্ডের একটা দারুণ দ্বন্দ্ব আছে। ওই ওয়ার্ডগুলো আসলে পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি হয়। যেমন স্টপ রাইট, স্টপ রাইটিং বলে না? সো এরকম কনসিডার একটি শব্দ, যার পরে আরেকটি ভার্ব আসলে তার সঙ্গে আইএনজি করতে হয়। ছোট্ট এই কথাটুকু মনে রাখো। সো কনসিডার ক্লিনিং ইয়োর রুম, তোমার রুমটা পরিষ্কার করার বিষয়ে তুমি বিবেচনায় রাখতে পারো। কনসিডার মানে বিবেচনা করার মতো বিষয়। এরপরে ধরো সে একা একা রুমটা পরিষ্কার করতে পারছে না, তুমি বলছো যে লেটস। ওকে, সো লেটস মানে লেটাস। সো তুমি বলছো যে লেটস ক্লিন ইয়োর রুম, চলো তোমার রুমটা পরিষ্কার করি, মানে দুজনে মিলে পরিষ্কার করি, হয় না? ছোট বোন বড় বোন দুজনে মিলে। আচ্ছা, এটা একটা বিষয়। আবার সামটাইমস দেখা যায় যে কোনো কোনো সময় একটু অন্যভাবে বলা হয়, যে ধরো বলা হলো যে ডন্ট, ওকে, অথবা নেভার, যে ডন্ট অর নেভার ক্লিন ইয়োর রুম।
অর্থাৎ তোমার রুমটা তুমি পরিষ্কার করো না, ক্লিন ইওর রুম, মানে তুমি রেগে গেছো, যে লাস্টে বলছো যে দেখ তোর রুমটা তোর পরিষ্কার করার দরকার নেই, এটা মা পরিষ্কার করে দেবে, রাইট? এরকম হয় না? সো ডন্ট বা নেভার ক্লিন ইওর রুম। তোমার রুমটা পরিষ্কার করো না অথবা কখনো পরিষ্কার করো না। তাহলে এই যে বাক্যগুলো বলছি, অথবা আরেকটি বাক্য আমি বলতে পারি যে ক্লিন ইওর রুম, ক্লিন ইওর রুম, তোমার রুমটা পরিষ্কার করো। তুমি যেহেতু পরিষ্কার করতে জানো না, সো আমি বললাম যে ফলোয়িং, WLOWL, হ্যাঁ, ফলোয়িং মাই ডিরেকশন, আমি তোমাকে শিখিয়ে দেব, আমার নির্দেশনা ফলো করো যে কিভাবে রুমটা পরিষ্কার করতে হয়। সো ক্লিন ইউর রুম, তোমার রুমটা পরিষ্কার করো, ফলোয়িং মাই ডিরেকশন, REC। ওকে, সো আরেকটি বিষয় বলে দিই যে যারা নতুন যুক্ত হয়েছে, ছোটোখাটো কিছু ভুল থাকতে পারে, সেগুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। দেখো, একই বাক্যকে আমি কত রকমভাবে বলেছি। ক্লিন ইওর রুম নাও, এক্ষুনি রুমটা প্রবেশ করো, এই কথার মধ্য দিয়ে কেন যেন একটা অর্ডার প্রকাশ পাচ্ছে, আদেশ, অর্ডার। ওকে, অর্ডারের সমর্থক একটি শব্দ রয়েছে, সমর্থক শব্দ হচ্ছে কমান্ড। সো আমরা একটু জেনে রাখবো, অর্ডার অথবা কমান্ড। প্লিজ ক্লিন ইউর রুম, একটু বিনয়ের সাথে আমরা বলছি প্লিজ অথবা কাইন্ডলি, এটাকে আমরা বলতে পারি রিকোয়েস্ট। এটা কি রিকোয়েস্ট না, অনুরোধ না? আচ্ছা, আরেকটি বিষয় হলো যে যারা আমার সঙ্গে এই ক্লাসগুলোতে নিয়মিত যুক্ত হচ্ছ, তোমাদের কোনোভাবেই এইগুলো নোটস করতে হবে না, এইগুলো লিখে রাখতে হবে না। পেইড ব্যাচে আমি ক্লাসটি শেষ হলেই নোটস দিয়ে দেবো, সেখান থেকে পরবর্তীতে নোট করে নেবে। আচ্ছা, এরপরে কনসিডার ক্লিনিং ইওর রুম, তোমার রুমটা পরিষ্কার করার ব্যাপারে তুমি একটু ভেবে দেখতে পারো। সো এটাকে আমি অ্যাডভাইস বলতে পারি অথবা সাজেশন, অ্যাডভাইস বলতে পারি অথবা সাজেশন, মানে হচ্ছে পরামর্শ। আচ্ছা, লেটস ক্লিন ইউর রুম, চলো তোমার রুমটা পরিষ্কার করি। আমরা আমন্ত্রণ করছি, একজনকে নিমন্ত্রণ করছি। সো এটাকে আমরা আমন্ত্রণ করতে পারি, সো ইনভিটেশন। সো এটাকে আমরা আমন্ত্রণের মধ্যে রাখলাম। আর ডন্ট অর নেভার ক্লিন ইউর রুম, এটাকে আমরা বলছি যে ওয়ার্নিং, একেবারে সাবধানতা, ওয়ার্নিং, বললাম যে করা যাবে না। সো ক্লিন ইউর রুম ফলোয়িং মাই ডিরেকশন, আমার নীতি, আমার কথা, আমার নির্দেশনা অনুযায়ী রুমটা পরিষ্কার করো। সো তুমি এটাকে বলতে পারো ইনস্ট্রাকশন অথবা ডিরেকশন, যেটাই হচ্ছে ইনস্ট্রাকশন অথবা হচ্ছে ডিরেকশন। ইয়েস, এবার একটা মজার কথা হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স মানেই যে কথার মধ্য দিয়ে অর্ডার, আদেশ প্রকাশ পাবে, যে কথার মধ্য দিয়ে রিকোয়েস্ট, অনুরোধ প্রকাশ পাবে, যে কথার মধ্য দিয়ে অ্যাডভাইস, উপদেশ, হ্যাঁ অ্যাডভাইস, ওকে, রিকোয়েস্ট, অনুরোধ, আর ইনভিটেশন, যেটার মধ্যে দিয়ে অনুরোধ প্রকাশ হতে পারে, যেটার মধ্যে দিয়ে ওয়ার্নিং, সাবধানতা, যেটার মধ্যে দিয়ে নির্দেশনা প্রকাশ পেতে পারে। দিজ আর কল্ড ইম্পারেটিভ সেন্টেন্স। সো ইম্পারেটিভ সেন্টেন্সের এই হচ্ছে প্রাথমিক সংজ্ঞা, এইগুলোর নামই হলো প্রাথমিক সংজ্ঞা। সো আমি একটা কাজ করব, ইম্পারেটিভ ইজ ইকুয়াল টু, এটা যেন পরে বুঝতে সুবিধা হয়, সো আমি লিখে দেব অর্ডার প্লাস, এটা হতে পারে রিকোয়েস্ট প্লাস, এটা হতে পারে অ্যাডভাইস প্লাস, আমি লিখে দেবো এটা ওয়ার্নিং, ইনভিটেশন, আমন্ত্রণ, নিমন্ত্রণ। ওকে, আমি এখানে লিখে দেবো ওয়ার্নিং, এবং আমি লিখে দেবো যে এটা হচ্ছে ইনস্ট্রাকশন। সো এই সবগুলো সমন্বয় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমাদের শিক্ষার্থীর মধ্যে একটা কমন সেন্স হচ্ছে, স্যার একটা শর্টকাট টেকনিক বলেন তো স্যার এগুলো মনে রাখার। এই যে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আমি কথা বলছি, এটা শর্টকাট টেকনিকটা কি? ইয়েস, চলো শর্টকাট টেকনিকটা আমি একটু দেখে দিই। শর্টকাট টেকনিকটা হচ্ছে যে যতগুলোই আমি শুরু করেছি সবগুলোতেই একটা কমন বৈশিষ্ট্য হলো, কোনো কোনো শুরুতে ভার্ব আছে। দেখো এটা শুরুতে ভার্ব, ওকে। আবার পরের বাক্যতে আমি দেখতে পেলাম রয়েছে প্লিজ, সো PLES, প্লিজ, ওকে। এখন প্লিজের পরিবর্তে কাইন্ডলিও থাকতে পারে, ওকে। আবার এই বাক্যটা শুরুতে দেখলাম লেটস আছে, ওকে। সো লেটস, যেটাকে আমরা লেটাস বলি, লেটস অথবা লেটাস, দুইটা একই কথা, টেনশনের কোনো কারণ নেই। অথবা আমরা দেখতে পাচ্ছি বাক্যের শুরুতে আছে ডু নট অথবা হলো নেভার, নেভার, ওকে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো যে বাক্যতে থাকবে তাকে বলবো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। আমি তোমাদের একটু ডিস্টার্ব করছি, ইম্পারেটিভ নিয়ে কথা বলছি, বিস্তারিত বুঝবে। দেখো, কেউ কেউ কমেন্ট করছো এবং বাকিরাও কমেন্টে তোমরা একটা রিপ্লাই দিচ্ছ। তোমরা কি জানো কমেন্ট না দেখার কিন্তু একটা চমৎকার অপশান রয়েছে। দেখো, যেখানে কমেন্ট আসছে তার নিচে লাইভ চ্যাট ইওর রিপ্লাই, একবার সবার নিচে দেখো একটা আইকন আছে,
সেই আইকনে আমি একটা ভিডিও দিয়ে দেবো আজকে, সেইখানে ক্লিক করলে দেখবে যে তোমার আর একটা ভিডিও দেখতে পাবে না, শুধু স্ক্রিন দেখতে পাবে, দুষ্টুদের কোনো ভিডিও তো কোনো কমেন্ট দেখতে পাবে না। তো দেখো যারা কমেন্ট করছে তারা টাকা দিয়ে ভর্তি হয়েছে, আমি যদি তাদেরকে এখন ব্লক দিই ব্যাপারটা এরকম, স্যার আমি টাকা দিয়েছি আপনি কেন ব্লক দেবেন ইত্যাদি, কিন্তু দেখো তারা এখানে না, আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি এরা আর জীবনে কখনো এমন কোথাও যে ইংরেজি শিখতে পারবে না। সো এটা থাকবে 100 জন শিক্ষার্থীর মধ্যে, সবাই তো আর শেষ পর্যন্ত বিসিএস ক্যাডার হয় না, সবাই তো আর জীবনে সফল হয় না, এটা নিয়েই তোমাকে চলতে হবে। আমি না বলেছিলাম তোমাদের যে আমার সাথে লাইভে আজকে যুক্ত হয়েছে 40-42 জন বা 4000 জন, মানে 4000 জন এরকম কথা বলেছিলাম প্রথম দিন, শেষ পর্যন্ত টিকবে কারা বলো তো? 600-700, মনে আছে কথাটা? সো আমি তো জানি এটা, কারণ আমি শিক্ষক, আমি এটা জানি। আমি তোমার জন্য দোয়া করি তুমি যেন সেই 600-700 জনের মধ্যে টিকতে থাকো। আর আমি সেদিন অনেক বেশি খুশি হব যেদিন আমার এই কথাটা মিথ্যা প্রমাণিত হবে যে স্যার আপনার কথা অ্যাজাম্পশন ঠিক, ইংরেজি শেখার এই জার্নিতে আপনার এটা ভুল প্রমাণ হয়েছে। 600-700 জনের বেশি, আজ দেখুন 2000 জন পর্যন্ত ছিল 25তম দিনে, রাইট? সো জাস্ট ইগনোর, এমন কিছু জন থাকবে, বাট তাদের জন্য আমরা দোয়া করি, এখনও সময় আছে। আর আজ থেকে কয়েকটা দিন যদি পার হয়ে যায় তুমি আর তাল মিলাতে পারবে না, বেশ সিরিয়াস, এখনও সময় আছে তোমার জন্য। সরি ফর ডিস্টারবেন্স, আমরা আবার ইম্পারেটিভের কথাটা শুরু করছি। তার নাম হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। খুব মজার না? খুবই মজার। আর এই তথ্যটুকু তুমি যদি জানো তাহলে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই ধরনের কোয়েশ্চেনের আনসার তুমি ইজিলি দিতে পারবে। সেটি হলো, বলা হলো, ভালো করে বোঝো, ফাইন্ড আউট দ্য imperative sentence. imperative sentence. ওকে, এবার ধরো কয়েকটি বাক্য দেওয়া হলো যে sit down, আরেকটিতে বলা হলো you may go, আরেকটি দেওয়া হলো what's wrong with you, রাইট? তোমার সাথে কোন সমস্যা? এই 3টা বাক্য দিয়ে যদি দেওয়া হয়, আমার বিশ্বাস একেবারে ঝড় গতিতে তোমরা বলবে যে স্যার ইউ মে গো বাক্যের শুরুতে সাবজেক্ট আছে, ভার্ব নেই, এর কোনো বৈশিষ্ট্য যেহেতু নেই এটা ইম্পারেটিভ হতে পারে না। এটা শুরুতে ডাবলএস কোয়েশ্চেন আছে, যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম ইন্টারোগেটিভ, সো এটা কোনোভাবে ইম্পারেটিভ নয়। বাক্যের শুরুতে রয়েছে ভার্ব, এই হচ্ছে ভার্ব, ইয়েস। সো যখনই ভার্ব দ্বারা শুরু হবে তার নাম হচ্ছে ইম্পারেটিভ। সো আমি জানি যে এই ধরনের আনসারগুলো, এটা আমি সহজ দিয়েছি, আরও কঠিন এক্সাম্পলস আমি সামনে টানবো অথবা পরীক্ষাতেও দেব, কিন্তু আসলে না, শেখার সূচনাটা সহজ দেওয়া হওয়া উচিত, কারণ এতে করে কি হয়, মানে দেখা যায় যে সহজ জিনিস দিয়ে শিখলে আত্মবিশ্বাসটা বাড়ে, আর কঠিন হঠাৎ করে দেখলে এটা প্রথমেই ভয়ের সৃষ্টি হয়। সো যারা আনসারটা দিতে পেরেছ স্বতঃস্ফূর্তভাবে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো এই বৈশিষ্ট্যগুলো থাকা মানেই হলো সেগুলো কি বলতো, সেগুলো হলো ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, আরেকটু সামনে এগোই। ইম্পারেটিভ থেকে ধরো আরেকটি কোশ্চেন করা হচ্ছে, তুমি তো জেনেই গেলে যে সিট ডাউনটা হচ্ছে ইম্পারেটিভ, সিট ডাউনটা হলো ইম্পারেটিভ। এখন এই কোশ্চেনটা এইভাবে আসবে কোনো এক সময় যে সিট ডাউন ইজ সিট ডাউন, তো তুমি ইম্পারেটিভ তো বলতে পেরেছো বাবা, কিন্তু বলো তো এটা কোন টেন্স? এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট? অপশন বি, এটা হলো পাস্ট ইনডিফিনিট। অপশন সি, এটার নাম হচ্ছে ফিউচার ইনডিফিনিট। ওকে, আমি জানি যে তোমরা এই জিনিসটা সম্পর্কে এখনও জানো না, এগুলোকে বলা হয় টেন্স। বিশ্বাস করো, আমার এই বেসিক লার্নিংয়ের ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি এফোর্ট দেব হলো যে জায়গাটায়, সেটি কোথায় জানো? সেটি হচ্ছে টেন্স এবং পার্টস অফ স্পিচে। জাস্ট ওয়েট করো, অল্প কয়েকটা ক্লাস পরেই তোমরা পার্টস অফ স্পিচে ক্লাস পাবে। তো এখন প্রথম কোয়েশ্চেনটার পরে দ্বিতীয় কোয়েশ্চেন হলো যে সিট ডাউন, যারা যতটুকু বোঝো সেখান থেকে প্রাপ্ত ধারণা থেকে বলো দেখি, ইজ ইট প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট অর ফিউচার ইনডিফিনিট? মাশাআল্লাহ, অনেকেই তোমরা রাইট আনসার দিয়েছ, এটার নাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এখন প্রশ্ন হচ্ছে বাট হোয়াই, কেন? ছোট্ট একটা শর্টকাট টেকনিক রেখে দাও। আমি মানলাম তুমি বোঝো না, কিন্তু শর্টকাট টেকনিকটা তো রাখতে পারো যে অল ইম্পারেটিভ সেন্টেন্স,
অর্থাৎ যত ইম্পারেটিভের বৈশিষ্ট্যযুক্ত যত বাক্য তুমি পাবে রে বাবা, এরপরে এটার নাম বলবে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এরপরে এটার নাম কি বলবে? প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, যত তুমি এটা পাবে সকলগুলোর নাম বলবে প্রেজেন্ট ইনডিফিনিট। মনে থাকবে? সো ইম্পারেটিভ সেন্টেন্স মানেই প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, তাহলে আমি যদি বলি যে ডু নট গো দেয়ার, তাহলে এটার নাম কি বলবে? ডেফিনেটলি ইটস প্রেজেন্ট ইনডিফিনিট। কিন্তু একটা মজার জিনিস ঘটবে ভবিষ্যতে, সেইটা আমি তোমাকে এখনই জানিয়ে দিই। যেমন খুব বেশি দিন না, আমি তোমাকে এই জিনিসগুলোর সঙ্গে অলরেডি আমি পরিচয় করিয়ে দিয়েছি তোমাদের, যেহেতু আমি বিশ্বাস করি তোমরা এখানে শুধুমাত্র যে অজানারাই ক্লাস করতে এসেছো তা না, যারা জানো ইংরেজিকে কোভিড থেকে শিখতে চাও তারাও তো কিছু শিখছো। আচ্ছা, ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা বলছি যে এগুলোর নাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, সকল ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে ডান। কিন্তু ট্যাগ কোয়েশ্চেনের সময় আমরা যখন এরকম কোনো একটা বাক্য দিচ্ছি, যে ধরো টার্ন অন দ্য লাইট, অর্থাৎ লাইটটি জ্বালিয়ে দাও। ওকে, তোমরা যখন TURN টার্ন অন দ্য লাইট, এখন উত্তরের সময় খেয়াল করো, উত্তরের সময় দুইটা অপশান দেওয়া থাকলো, একটা হচ্ছে উইল ইউ, ওকে, অপশান বি, আরেকটি হচ্ছে ওন্ট ইউ। এই ইউটা কোথায় থেকে আসলো আমি সেটা তোমাকে পরে বললে হয়, এখন একটু বলি। আসলে এই বাক্যটা হচ্ছে এরকম, টার্ন অন দ্য লাইট, লাইটটা জ্বালিয়ে দাও। তার মানে এখানে একটা সাবজেক্ট লুকোনো আছে, সেটা হচ্ছে ইউ। সাবজেক্টটা কি? ইউ। তার মানে তুমি TURN টার্ন দ্য লাইট। ওকে, তাহলে নর্মালি কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে একটা সাবজেক্ট লুকানো থাকে এবং সেটি হচ্ছে ইউ। এই জিনিসটা তোমরা একটু সিম্পলি মনে রেখো। সো ইম্পারেটিভ সেন্টেন্সে একটা সাবজেক্ট লুকানো থাকে, সেটি হচ্ছে ইউ। সর্বদাই কিন্তু ইউটাকে রেফার করা হয়। এখন আমাকে তো তোমরা বলো একটা কথা, একটু আগে যেটা মেনে নিয়েছো যে ইম্পারেটিভ সেন্টেন্স মানেই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে ট্যাগ কোয়েশ্চেন করার সময় উইল ইউ, অর্থাৎ এই উইল কেন আসে? উইল থেকে তো ওন্ট হয়েছে, নেগেটিভ। আর এটা তো তোমরা জানো, যে যারা জানো না একটু জেনে রাখো, যে শ্যাল অথবা হচ্ছে উইল, এগুলো হচ্ছে ফিউচার ইনডিফিনিটের বৈশিষ্ট্য। এটা তো তোমরা জানো। সো এবার বলো দেখি কোন রিজনে। স্বাভাবিকভাবেই এটি বলা হয় যে ইম্পারেটিভ বাক্য থাকলে তোমরা উইল ইউ বা ওন্ট ইউ বসাবে। আসলে ইংরেজি কোনো মুখস্থ করার মতো বিষয় নয়। ইংরেজি ভোকাবুলারি বা ইডিয়ম ফ্রেজ, গ্রুপ ভার্ব, এই টাইপের জিনিসগুলো মুখস্থ করার মতো বিষয়। বাট গ্রামাটিক্যাল যে বিষয়গুলো, সেগুলো প্রতিটার পেছনেই কিন্তু রহস্য জড়িত। এগুলো অবশ্যই তোমাকে জানতে হবে। তাহলে চলো আমরা বিষয়টা জানার চেষ্টা করি। আসলে আমরা যদি এটাকে বলি স্ট্রাকচারালি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, যে কথাটা আমি বলেছি। কিন্তু প্রতিটা ইম্পারেটিভ সেন্টেন্সের অন্তর্নিহিত অর্থ বা মিনিং বেজ, অর্থটা হচ্ছে মূলত ফিউচার বেজ। অর্থাৎ ব্যাপারটা এরকম, টার্ন অন দ্য লাইট, লাইটটা জ্বালো। তার মানে আমি যখন এই কথাটি বলছি সে লাইটটা জ্বালেনি, মানে ব্যাপারটা হচ্ছে দ্য অ্যাকশন ইজ এক্সপেক্টেড টু অকার আফটার দ্য রিকোয়েস্ট ইজ মেড। অর্থাৎ যখন আমি কোনো রিকোয়েস্ট করছি, অর্ডার করছি, এরপরেই কিন্তু সে কাজটা করছে। তার মানে আমি বললাম আর পরে কাজটা করলো। এই যে পরে কাজ করলো, দ্যাট মিনস অর্থগত দিক থেকে এটার নাম হলো ফিউচার টেন্স। আর এই ট্যাগ কোয়েশ্চেন জিনিসটা হলো মূলত তোমার ইনফর্মাল, অর্থাৎ স্পোকেনে ব্যবহার হয়, সেটা অর্থের দিকটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। সেই জন্য গ্রামাটিক্যালি টার্ন অন দ্য লাইট এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ট্যাগ কোয়েশ্চেন করার সময় সেটাকে ফিউচার ভাবা হচ্ছে, আর ফিউচার মানে হচ্ছে শ্যাল বা উইল। তো আমরা যখন ট্যাগ কোয়েশ্চেন নিয়ে কথা বলবো, সেখানে বলবো যে উইল ইউ বেস্ট নাকি ওন্ট ইউটা বেস্ট। কিন্তু আমি শুধু এটা বোঝানোর চেষ্টা করলাম যে উইলটা কেন আসে। এটা প্রশ্ন আসতেই পারে। যখন এই প্রশ্নটা আমি তোমাকে শিখিয়েছি, তখন কেউ একটা এটা ধরে তোমাকে বাধাতেই পারে। আরেকটু আমরা সামনে এগোই। যেমন লেট আস গো দেয়ার, খেয়াল করো, লেট আস গো দেয়ার। ওকে, আমি যদি বলি এটা কোন সেন্টেন্স, তুমি ঝড়ো গতিতে বলবে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। কেন ইম্পারেটিভ? কারণ এখানে রয়েছে লেট আস। তুমি এটা জেনেছো, ভেরি গুড। সো এই কথাটাকেই আরেকভাবে বলা হয়, সেটা হচ্ছে লেটস গো দেয়ার। ওকে, এভাবেও বলা হয়। সো এখানে একটা মজার জিনিস তোমরা শিখে রাখো, সেটি হচ্ছে কোনো একটি লেটারকে যদি আমরা কমিয়ে দিতে চাই, কোনো একটা কিছুকে বাদ দিতে চাই, ততস্থলে একটা কি বসে বলো তো? অ্যাপোস্ট্রফি বসে। এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি, অর্থাৎ কমা হচ্ছে নিচে,
ওকে, আর অ্যাপোস্ট্রফি হচ্ছে পরে। আমি তো ফান করে বলি যে কমার প্রমোশন হয়ে সেটা অ্যাপোস্ট্রফি হয়েছে। ওকে, সো এইটুকু আমি বলে দিই যে যখন কোনো ওয়ার্ড মাইনাস হয়ে যায়, দেখো ইউ নেই, তাই সেই জায়গাতে কিন্তু অ্যাপোস্ট্রফি বসেছে। সো এই হচ্ছে লেট, এই হচ্ছে লেট, আর আসের এই হচ্ছে এস, আর আমি ইউটাকে বাদ দিয়েছি, সেই জন্য এই হলো আমার অ্যাপোস্ট্রফি। এনিওয়ে, এটা ছোট্ট জিনিস, অনেকের মানে বুঝে আসে না। লেট আস গো দেয়ার বা লেটস গো দেয়ার, বোথ আর ইম্পারেটিভ। ইম্পারেটিভ, ইম্পারেটিভ। আর আমি বলেছি ইম্পারেটিভ সেন্টেন্স মানে সেটি হচ্ছে অ্যাসার্ট, কি বলে, প্রেজেন্ট ইনডিফিনিট। সো তুমি এটাকে বলবে টেন্সের দিক থেকে প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, ডান। কিন্তু এখন আমার প্রশ্ন, সো ডাউট হচ্ছে কোথায়? আমি শিরোনামটা ডাউট দিলাম। ডাউটটা কোথায়? ডাউটটা হচ্ছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। অনেকের মাথায় হয়তো বা কিছু জিনিস উড়ে যেতে পারে, কিন্তু শুধু ধরে রাখো এবং দেখে রাখো যে এইটা এটা। বিশ্বাস করো, বিলিভ ইট অর নট, কয়েকদিন পরে এই জিনিসটা তোমার কাছে আবার ধরা দেবে। তাহলে ডাউটটা হচ্ছে, লেট আস গো দেয়ার আমি যখন ট্যাগ কোয়েশ্চেন করছি, ট্যাগ কোয়েশ্চেন না, অনেকের কাছে মনে হচ্ছে ইংরেজি বুঝি না, আর এই ট্যাগ কোয়েশ্চেন বারবার কেন আসে? আসবে বাবা, গত ক্লাসেও দেখিয়েছি প্রশ্নবোধক কয়েকটা ধরন, তার ভিতর ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে একটা। প্রথমটা স্টেটমেন্ট আর পরেরটা ট্যাগ কোয়েশ্চেন। এখন এই ট্যাগ কোয়েশ্চেনের সময় আমরা দেখি এখানে আসে হচ্ছে শ্যাল উই, শ্যাল উই। ওকে, কখনো কি নিজেকে প্রশ্ন করে দেখেছো এই শ্যালটা আসলে কোথায় থেকে আসে? আমি যদি লেটাসটাকে প্রেজেন্ট ইনডিফিনিট বলি, ওকে, তাহলে তো ওখানে শ্যাল আসার কথা না। শ্যালটা আসে কোথায় থেকে? কারণটা এবার জেনে নাও। কারণটা হচ্ছে, এই বাক্যটাকে তুমি যদি ইলাবোরেট করো, বড় করো, তাহলে হচ্ছে উই শ্যাল গো দেয়ার। আসলে মূলত বাক্যটাকে টেনে বড় করলে এখানে একটা শ্যাল আনা খুবই জরুরি হবে, গুরুত্বপূর্ণ হবে। এটা একটা বিষয়। 2 নাম্বার কথা হলো, লেট আস গো দেয়ার আমরা বলছি যে চলো আমরা যাই। যখন এই কথাটি বলছি তখনও আমি যাইনি, যাওয়া শুরু করিনি। তার মানে দ্য অ্যাকশন ইজ এক্সপেক্টেড টু অকার আফটার দ্য রিকোয়েস্ট ইজ মেড। অর্থাৎ আমি কিছু বলছি এবং তারপরে শুরু করব। তার মানে গঠনগত দিক থেকে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু অর্থের দিক থেকে এটা হচ্ছে ফিউচার টেন্স, আর ফিউচারের জন্যই মূলত এখানে শ্যাল আনা হয়েছে। আর এটা তো আমরা জানি, এই যে উই থেকে আস হয়েছে, এই আসের গর্ভে তো মূলত উই লুকিয়ে আছে, উই থেকেই তো আস, তাই না? তো যাই হোক, সে কারণে উই নিয়েছি, আর এটা যেহেতু অর্থটা ফিউচারের মতো দেয়, সেই জন্য এখানে শ্যাল নিয়ে এসেছি। আশা করি এই বিষয় নিয়ে পরবর্তীতে দ্বন্দ্ব হবে না যে আসলে ইম্পারেটিভ সেন্টেন্সটা আদৌ কেন প্রেজেন্ট ইনডিফিনিট না হয়ে সামটাইমস ফিউচার টেন্স হয়। ছোট্ট জিনিসগুলোকে একটু একটু করে ধরে রাখার চেষ্টা করো, জীবনে অনেক কিছু পাবে। আর একটু সামনে এগোই আমরা। এখানে একটা প্রশ্ন আমি প্রায়শই আসতে দেখি, সেটা হচ্ছে এই বাক্যটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আমি যদি বলি প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, তো সবাই জানো এটা ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ প্লিজ দ্বারা শুরু হয়েছে। ওকে, ডান। কিন্তু প্রশ্নটা হবে ঠিক এই জায়গাটায়, প্লিজের নিচে আন্ডারলাইন করে সুন্দর একজন একটি কমেন্ট করেছে, কল্লুল আহমেদ, দ্য ওয়ার্ক ডাজ নট ডান ইয়েট। হ্যাঁ, কাজটা এখনো শেষ হয়নি। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্লিজ হেল্প আস, এই প্লিজের নিচে আন্ডারলাইন করা হতে পারে এবং দিয়ে বলতে পারে প্লিজের নাম কি। ইতিমধ্যে তোমরা একটা জিনিস জেনেছো যে একটা ওয়ার্ডের 4টা রূপ, একটা হচ্ছে নাউন, ওকে, একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব। আমি আমার পেইড ব্যাচে কিন্তু এই সংক্রান্ত একটা শিট দিয়েছি, চমৎকার 200টা ওয়ার্ডের। যারা মুখস্থ করেছো কমেন্টে নজর আমাকে জানাবে, যারা পেইড ব্যাচে যুক্ত আছো তারা এই শিটটা পেয়েছো। মোটামুটি বেশিরভাগ শব্দেরই কিন্তু এই 4টা করে রূপ আছে, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আছে তো। ওকে, সবগুলোর নেই, 2-1টা হয়তো বা কমও থাকতে পারে, কিন্তু প্রায় শব্দগুলোরই 4টি করে রূপ। তাহলে আমাকে বলো প্লিজ, এই যে শব্দটা তোমরা দেখতে পাচ্ছ, এই শব্দটা এখানে কোন পার্টস অফ স্পিচ হিসেবে অবস্থান নিয়েছে আমাকে একটু জানাতে হবে। ওকে, এটা একটা জানাও। তারপরে আরেকটি প্রশ্ন হচ্ছে, ধরো বলা হলো যে হি প্লিজেস মি, সে আমাকে খুশি করে। এখানে প্লিজের সঙ্গে এস দেওয়া হয়েছে এবং আন্ডারলাইন করা হয়েছে। ইয়েস, একটু জেনে রাখো তোমরা, ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা যে প্লিজ ইউজ করি, শর্টকাটটা একটু লিখে নাও সবাই, শর্টকাট। সো প্লিজ এরপর যখনই কোনো ভার্ব দিয়ে বাকি অংশটা থাকে, মনে রেখো সবাই, প্লিজ এরপর যদি ভার্ব থাকে প্লিজ, ওকে, এরপর যদি আরেকটি ভার্ব থাকে, ওকে, তাহলে এই প্লিজটার নাম হচ্ছে কি বলতো? এটার নাম হচ্ছে অ্যাডভার্ব। ব্যাস,
হয়ে গেল, এটার নাম হচ্ছে অ্যাডভার্ব। এই প্লিজ মানে খুশি করা নয়, প্লিজ মানে বিনীতভাবে, অনুগ্রহপূর্বক, অর্থটাই আলাদা। কিন্তু যদি কোনো বাক্যতে আমরা সাবজেক্ট পরবর্তী, সো আমরা বলবো হচ্ছে সাবজেক্টের পরে যদি প্লিজ থাকে, ওকে, সো এই প্লিজটার নাম আমরা বলবো কি বলতো, এটা হচ্ছে ভার্ব। সাবজেক্টের পরে যদি প্লিজ থাকে, এই প্লিজের নাম বলবো আমরা ভার্ব। ব্যাস হয়ে গেল। তাহলে এই টাইপের একটা প্রশ্ন আমি আসতে দেখেছি, যেহেতু ইম্পারেটিভ থেকে কী ধরনের প্রশ্ন ভবিষ্যতে হতে পারে আমি সেগুলো দেখানোর চেষ্টা করছি। ওকে, এবারে আমরা আরেকটু সামনে এগোই, ইম্পারেটিভ আদেশমূলক বাক্য নিয়ে আমরা কথা বলছি। ওকে, এখন নেক্সট যে সেগমেন্ট সেটা হলো যে আমরা অ্যাসার্টিভ যখন বাক্যটি দেখেছিলাম সেখানে দেখেছিলাম যে সাবজেক্ট থাকে, তারপরে বাকি অংশ। ওকে, আমরা যখন ইন্টারোগেটিভ দেখেছিলাম সেখানে দেখেছিলাম যে ডাব্লিউএস ওয়ার্ড থাকে অথবা একটা অক্সিলারি ভার্ব থাকে, তারপরে একটু পরে হলেও একটা সাবজেক্ট থাকে। একটু মনে করে দেখো এবং প্রশ্নবোধক চিহ্ন, এটাই কিন্তু স্বাভাবিক, মানে সাবজেক্ট কিন্তু থাকে সবার শেষে ফুল স্টপ। ওকে, যেমন আই উইল গো। ওকে, যখন এটাই তোমার ইন্টারোগেটিভ হয় অনেকভাবে, ডাব্লিউএস ওয়ার্ড হতে পারে অথবা উইল আই গো হতে পারে। সো এটি হচ্ছে সাধারণ কথা। তার মানে প্রতিটা বাক্যেই কিন্তু সাবজেক্ট কি করে, সাবজেক্ট থাকে। বাট মনে রেখো তোমরা, ইম্পারেটিভ যে সেন্টেন্সগুলো, ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট থাকে না। সো আমরা বলবো হচ্ছে ইম্পারেটিভ, একটু নোট করে নাও, ইম্পারেটিভ সেন্টেন্স ইজ মানে ইউজুয়ালি যেটা হয় সাবজেক্টলেস, সেটা হচ্ছে সাবজেক্টলেস, অর্থাৎ সাবজেক্ট থাকবে না। এটাই কিন্তু সত্য কথা না। যেমন আমি যদি বলি ধর এটা কল আ ডক্টর, তাহলে তুমি বলবে যে স্যার এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, এটাতে সাবজেক্ট নেই, কিন্তু যদি বলি বলো তো সাবজেক্ট কি লুকানো আছে, তখন বলবে যে ইউ কল আ ডক্টর। তার মানে তুমি জেনে গেছো ইম্পারেটিভ সেন্টেন্স মানেই হলো এখানে একটা সাবজেক্ট কি লুকানো থাকে, ইউ লুকানো থাকে না। কিন্তু ব্যতিক্রম কোথায় দেখো, আমি লিখলাম এক্সেপশন, CEPTN, এক্সেপশন। আমি ধরো এই কল আ ডক্টরে যাতে বললাম যে সামবডি কল আ ডক্টর, SOME, সামবডি কল আ ডক্টর, আন্ডারলাইন করলাম এবং এর নিচে বললাম যে এই বাক্যটার নাম কি, এটা কি অ্যাসার্টিভ, ওকে, নাকি এটা ইম্পারেটিভ। সামবডি কল আ ডক্টর। এখন একেবারে নিতান্তই দ্বিধার মধ্যে পড়ে যাবে যে স্যার আপনি তো বলেছিলেন যে ভার্ব দ্বারা শুরু হবে, তো ভার্ব দ্বারা শুরু হয়নি, এটা তো নর্মালি সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে। ওকে, সবার শেষে ফুল স্টপ। ওকে, সো এটাকে অ্যাসার্টিভ বলবো, রাইট। কিন্তু মজার কথা জেনে নাও, আচ্ছা মজার কথা বলার আগে আমি একটা নোট দিয়ে দিই, নোটটা তোমরা একটু মনে রেখো সবাই। যদি কখনো তোমরা সামবডি, একটু মনে রাখো সামবডি মানে বডি যুক্ত, ঠিক আছে, এই হচ্ছে ডট বডি, ওকে, আরেকটি হচ্ছে ডট হচ্ছে ওয়ান। ওকে, অর্থাৎ আমরা শর্টকাটে বলবো হচ্ছে যে ধরো সামবডি, এরপরে অ্যানিবডি, ওকে, অ্যানিবডি, তারপরে হচ্ছে ধরো নো ওয়ান, অথবা হচ্ছে নান, হ্যাঁ, নানটা এই জাতে বেশি ইউজ হয় না। তারপরে ধরো এনিওয়ান, ওকে, এনিওয়ান, এই টাইপের যে প্রোনাউনগুলো আছে, ওকে, আমি জানি যে তুমি এটা জানো না, বাট এইটুকু মনে রাখো, এই টাইপের যে প্রোনাউনগুলো আছে বডি যুক্ত এবং ওয়ান যুক্ত, সামবডি, অ্যানিবডি, নো ওয়ান, নান, এনিওয়ান, এটসেট্রা, ইটিসি মানে হচ্ছে এটসেট্রা ইত্যাদি, এই টাইপের যে প্রোনাউনগুলো আছে, যারা জানি না একটু জেনে রাখবো, ইনডিফিনিট প্রোনাউন, এগুলোর নাম হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, অর্থাৎ অনির্দিষ্ট করে সবাইকে বলা হয়। সামবডি কেউ না, আসলে প্রত্যেকে, অ্যানিবডি, রাইট, নো ওয়ান, নান কেউ না,
এইরকম যখন ইনডিফিনিট প্রোনাউনগুলো থাকে বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে। সো শর্টকাটটা হচ্ছে এই ইনডিফিনিট প্রোনাউন, অর্থাৎ এইগুলো ভালো করে বুঝে নাও। ইনডিফিনিট প্রোনাউনের পরে যদি তুমি কখনো ভার্ব দেখতে পাও, তারপরে এক্সটেনশন যা আছে তাই, তখন ইজ ইকুয়াল টু, তার নাম হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কারণ না জানলে কি হবে, একেবারে গোলক ধাঁধার মধ্যে পড়ে যাবে, রাইট? আচ্ছা, তাহলে এখানে যেটা হলো দেখো, সামবডি, ওকে, বাক্যের শুরুতে ইনডিফিনিট প্রোনাউন, এই যে সামবডি মুখস্থ করতে হবে, এরপরে রয়েছে ভার্ব, এই হচ্ছে ভার্বের পরে হচ্ছে বাকি অংশ, ইয়েস। অতএব এটাকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। বিশ্বাস করো, এই প্রশ্নগুলোই বড় বড় প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসে। কখনোই ভাবার কোনো কারণ নেই যে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এর থেকে বাহিরের কোনো প্রশ্ন আসে, ঘুরে ফিরে এই প্রশ্নগুলো আসে। আশা করি এগুলো তোমরা মনে রাখবে। নেক্সট একটা কোশ্চেন আসি, খেয়াল করো। ধরো একটি প্রশ্ন করা হলো, বলা হলো যে একটা সহজ, আমি একটি এক্সাম্পল দিই। সেটা হলো যে স্টে হিয়ার, আরেকটিতে দেওয়া হলো যে ইউ স্টে হিয়ার, ওকে। আরেকটিতে দেওয়া হলো ডু স্টে হিয়ার, STY, স্টে হিয়ার, ওকে। এখন এটা দিয়ে বলা হলো যে চুজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ নিচের কোন বাক্যটা সঠিক তুমি বেছে বের করো, চুজ দ্য কারেক্ট আনসার, ওকে। বলো দেখি নিচের কোন বাক্যটিকে তুমি রাইট বলবে। মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যেও না, আমরা রয়েছি ইম্পারেটিভ সেন্টেন্সের ভেতরে। এর যত আদ্য পান্ত আছে আমরা সব কিছুকে একেবারে একত্রিত করে ফেলবো। এই মুহূর্তে যারা আমার সঙ্গে লাইভে যুক্ত আছো, তোমাদেরকে বলি, যদি একটা জীবনের এনজয়েবল একটা কোর্স পেতে চাও বেসিকের, তাহলে দ্রুত যুক্ত হয়ে যাও পেইড ব্যাচে। কারণ পেইড ব্যাচে যুক্ত না থাকা মানে তুমি অনেক কিছু মিস করছো। একটা আয়োজনের মোর দ্যান 80% তুমি মিস করছো। 20% ইজ আ ক্লাস, আর বাকি অনেক কিছুই রয়েছে তোমার পেইড ব্যাচে, 80%। সো তুমি জয়েন হয়ে যাও, তোমার জন্যই কোর্স ফি রাখা হয়েছে নামমাত্র। ইংলিশ মজা কখনোই জুলুম করে না, কারণ জুলুম জিনিসটাই না আল্লাহ পছন্দ করেন, না বান্দার জন্য সেটা প্রযোজ্য। সেই ভাবনা থেকে ইংলিশ মজা যত ফলোয়ার, সবার জন্যই এই বাণী থাকে, সর্বদাই কোর্সগুলো অল্প থাকে। চুজ দ্য কারেক্ট আনসারের ক্ষেত্রে তুমি বলবে যে স্যার শুরুতে ভার্ব হয়েছে, বাকি অংশ, অতএব এটি হচ্ছে ইম্পারেটিভ বলবে। এখন পরেরটা নিয়ে খুব ঝামেলা, যে ইউ স্টে হেয়ার, শুরুতে সাবজেক্ট আছে, তারপরে ভার্ব, মনে হচ্ছে স্যার এটা তো অ্যাসার্টিভ একটা ভাব লাগছে, কিন্তু না রে বাবা, এটার নামও ইম্পারেটিভ, ইম্পারেটিভ। কারণ স্টে হেয়ার, এখানে অবস্থান করো, তার মানে এই ইউটা কিন্তু হচ্ছে ঐচ্ছিক, মানে এটা না দিলেও হতো কিন্তু দেওয়া হয়েছে। এর মানে কি জানো, নির্দিষ্ট করে ইউটাকে একটু ইমফ্যাসিস করছে। স্টে হেয়ার মানে অনেকগুলো মানুষ একসাথে আছে, তার ভিতরে আঙ্গুল দিয়ে বলা হচ্ছে ইউ স্টে হেয়ার, তুমি এখানে বসো। তার মানে বাক্যটা ইম্পারেটিভ, বাট এটা হচ্ছে মোর স্পেসিফিক বা মোর ইমফ্যাসাইজড ফ্যাক্ট, মানে বেশি গুরুত্ব দিয়ে বলা। তাই কোনো সময় ভার্বের পূর্বে তোমরা যদি ইউ দেখো, এটা দেখে চমকে যাবে না, ইটস অলসো ইম্পারেটিভ সেন্টেন্স। এবার আসি শেষ বাক্যটায়, ডু স্টে হিয়ার, এটাও ভার্ব। এখন মনে মনে ভাবছো যে ডু নট হলে তাও তো বেঁচে যেতাম, কিন্তু ডু স্টে এটা আবার কিভাবে হয় একটু জেনে রাখো। এটাকেও আমরা ইম্পারেটিভ বলবো, এটাকেও কি বলবো আমরা, ইম্পারেটিভ বলবো। পার্থক্যটা কি, বেশি গুরুত্ব দিয়ে কোনো কথা বলার সময় আমরা ভার্বের পূর্বে ডু ব্যবহার করব সর্বদাই। শর্টকাটটা একটু লিখে রাখো সবাই, শর্টকাটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটি হচ্ছে ডু প্লাস ভার্ব। আমরা যদি বলি যে ভার্ব প্লাস এক্সটেনশন, এটা ইজ ইকুয়াল টু ইম্পারেটিভ, এটা হলো জেনারেল একটি কথা, মানে সাধারণ একটি কথা, এখানে বিশেষ কোনো জোর জবরদস্তি কিছু প্রকাশ পাবে না, জেনারেল কথা। কিন্তু যখন আমি জাস্ট এই ভার্বের পূর্বে একটা ডু লাগিয়ে দেব, সো ডু, তারপরে হচ্ছে ভার্ব এবং তারপরে হচ্ছে এক্সটেনশন, ইজ ইকুয়াল টু, এটা আর জেনারেল নেই, সেটা হচ্ছে ইমফ্যাসিস।
ইমফ্যাসিস, একেবারেই ইমফ্যাসিস একেবারে জোর দিয়ে বোঝায়, হ্যাঁ সেটা একেবারে জোর দিয়ে বোঝায় ইমফ্যাসিস। এটা খুবই আর্জেন্ট, আর জিইএনটি আর্জেন্ট। চলো এবার একটু আমি বোঝানোর চেষ্টা করি। যেমন ধর আমি বললাম যে স্টে হেয়ার, এখানে অপেক্ষা করো, সাধারণ কথা। কিন্তু যখন বলবো ডু স্টে হেয়ার, এখানে অবস্থান করো বা অবস্থানই করো, বুঝতে পারছো? তাহলে ডু স্টে হেয়ার দুটো ইম্পারেটিভ। স্টে হেয়ার এখানে অবস্থান করো, ডু স্টে হেয়ার এখানেই অবস্থান করো, অবস্থানই করো, এরকম একটা গুরুত্বপূর্ণ। তাহলে আমি যখন বলবো যে ইট রাইস মানে হচ্ছে ভাত খাও, ওকে। আর আমি যখন বলবো ডু ইট রাইস, তখন অর্থ কী দাঁড়াবে বলো তো? ভাতই খাও। ইট রাইস মানে ভাত খাও, ডু ইট রাইস ভাতই খাও, একটু ফোর্স দিয়ে। আমি যদি বলি যে রান দৌড়াও, আমি যদি বলি ডু রান দৌড়াওই, দৌড়ানোই তোমার কাজ, বুঝতে পারছো? সো ইম্পারেটিভে আমরা ভার্বের পূর্বেও কি ব্যবহার করতে পারি? ইয়েস, আমরা একটা ডু ব্যবহার করতে পারি, মনে থাকবে? ওকে ফাইন। এত কিছু আলোচনা করার পর হয়তোবা তোমাদের অনেকের কিছু বিভ্রান্তিকর বিষয় থাকতেই পারে, তার ভিতরে এই বাক্যটার কথা আমি বলি। যেমন বলা হলো যে হ্যাভ অ্যানাদার, বললাম যে হ্যাভ অ্যানাদার পিচ অফ, হ্যাভ অ্যানাদার পিচ অফ মেলন। মেলন মানে কি বলতো? তরমুজ। হ্যাঁ, তরমুজের সিজন প্রায়, এই তো। হ্যাভ অ্যানাদার পিচ অফ মেলন অর্থাৎ অন্য একটা তরমুজ হবে, অন্য কোনো তরমুজের অপশান রয়েছে? একটু আমাকে জানাও তোমরা দেখি যে এই বাক্যটা কি অ্যাসার্টিভ? ওকে, এটার নাম কি ইম্পারেটিভ, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অথবা এটার নাম ইন্টারোগেটিভ? তো যা হোক, ইন্টারোগেটিভ বলবে না কারণ এটা শেষে প্রশ্নবোধক চিহ্ন নাই। এটাকে অ্যাসার্টিভ বলবে না কারণ এটা শুরুতে সাবজেক্ট নাই। ওকে, সো এটাকে কি বলবে? এটার নাম হচ্ছে ইম্পারেটিভ। এটা একটু ব্যতিক্রম, একটু মনে রাখো ছোট্ট করে এই নোটসটা, কারণ ইম্পারেটিভের আমি যতগুলো এক্সাম্পল দিয়েছি তার ভিতরে এটা হচ্ছে ব্যতিক্রম। যখন সেন্টেন্সের শুরুতে হ্যাভ থাকে এবং লাস্টে ফুল স্টপ থাকে, রাইট? সেন্টেন্সের শুরুতে হ্যাভ এবং সবার শেষে যখন ফুল স্টপ থাকে, সেটা কিন্তু হয়ে যায় ইম্পারেটিভ, এবং এই ইম্পারেটিভটাকে বলা হয় অফার, ইম্পারেটিভ। এবং এই ইম্পারেটিভটা হচ্ছে প্রস্তাবমূলক, মানে আমি ধরো কিছু পেতে চাই, আমি জানতে চাচ্ছি, রাইট? সো হ্যাভ অ্যানাদার পিচ অফ মেলন, আর কি কোনো তরমুজ আছে? ওকে, সো ইটস অলসো ইম্পারেটিভ। তো এই হচ্ছে মোটামুটি ইম্পারেটিভ সেন্টেন্স সংক্রান্ত আদ্যপান্ত। এখন পরবর্তীতে যখন আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে তোমাদের কথা বলবো, এবং ট্রান্সফরমেশন সেন্টেন্স, তখন দেখবে এই কিছু কিছু জিনিস তোমার জানা খুব জরুরি হয়ে যাবে। যেমন যে ইম্পারেটিভ বাক্যটা, সেই ইম্পারেটিভ বাক্যটা যখন আমরা অ্যাসার্টিভে পরিণত করব, তখন আসলে সেটা কেমন হয়। মানে ইম্পারেটিভ একটা বাক্য, ধরো আমি বললাম যে FINISH, ফিনিশ দ্য টাস্ক। আমি তো বিশ্বাস রাখি এটা লেখার সঙ্গে সঙ্গে তুমি ধরে ফেলেছো এটার নাম হলো ইম্পারেটিভ। কেন বলো তো? বিকজ ভার দ্বারা শুরু হয়েছে। সো ফিনিশ দ্য টাস্ক, এটা হচ্ছে ইম্পারেটিভ। কিন্তু যখন আমি এটাকে অ্যাসার্টিভে পরিণত করব, তখন কি হবে বলো তো? নর্মালি হবে ইউ ফিনিশ দ্য টাস্ক। তার মানে বাক্যের আগে একটা ইউ দিলে সেটা কি হয়ে যায়? একটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যায়। তার মানে নর্মালি ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ হয়ে যায়, একটা ইউ যুক্ত করলে অ্যাসার্টিভ হয়ে যায়। ওকে, এরপরে ধরো তোমার এরকম কিছু বাক্য দেখবে যে ডু নট, FINISH, ফিনিশ দ্য টাস্ক। রিভিশন করো আমার সঙ্গে। তো বললো যে পরীক্ষাতে ডু নট ফিনিশ দ্য টাস্ক, এটা তো বাবা ইম্পারেটিভ। এবার তুমি এটাকে অ্যাসার্টিভ করে দেখাও। চারটা অপশান থাকলো, অথবা তোমাকে লিখতে বলা হলো, তখন তুমি কি করবে? তোমাকে জেনে রাখতে হবে এই কথাটার ভিতরে একটা উচিত কথা লুকোনো আছে, মানে তোমার কাজটি করা উচিত কি উচিত নয়। আর এই জন্য তোমাকে নিয়ে আসতে হবে ইউ, কারণ ইউ নিয়ে আসবে এই কারণ ইম্পারেটিভ মানেই তো সাবজেক্ট ইউ। আর একটু কষ্ট করে তোমাকে শুড নিয়ে আসতে হবে, শুডের পরে তোমাকে নট নিয়ে আসতে হবে, যেহেতু নট এখানে আছে। তারপরে ফিনিশ থেকে বাকি অংশ, বুঝতে পারছো? এই ছোটোখাটো বিষয়গুলো আমি ট্রান্সফরমেশনে আলোচনা করব। ধরো বলা হলো যে নেভার ফিনিশ দ্য টাস্ক, কখনো কাজটি শেষ করো না।
তখন ইম্পারেটিভ সময় কী করব, ইউ তো আমি নিয়ে আসবই, কারণ ইম্পারেটিভ মানেই তো আমার একটা ইউ সাবজেক্ট। আর আমি অবশ্যই একটা শুড নিয়ে আসবো, নট মানেই সেখানে শুড আসবে, এটা মনে রেখো। আর এরপরে হচ্ছে নেভারটা নিয়ে আসবো, নটেরই সমর্থক এখানে নেভার। ওকে, সো ইউ শুড নেভার ফিনিশ দ্য টাস্ক। বুঝতে পারছো? তো এইগুলোর নামই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেগুলো আমরা কোনো এক সময় যখন এই জিনিসগুলো আমরা বুঝে ফেলবো তখন ইজিলি আমরা সেগুলো ক্যাচ করতে পারবো। নিশ্চয়ই আমার বিশ্বাস তোমাদের এগুলো খুব বেশি কঠিন লাগার কথা না, অবশ্যই তোমরা এগুলো পারবে। ঠিক আছে, সবশেষে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে আজকের এই ক্লাসটি শেষ করব, এবং সেটি হচ্ছে, ধরো যদি এরকম বলা হয় যে, বলা হলো যে লাস্ট পার্ট, মানে আজকের ক্লাসের একেবারে লাস্ট পার্টে আমরা এসেছি। ধরো বলা হলো যে শ্যাল উই গো দেয়ার, আমরা কি সেখানে যাব? আমি অপশানে বলছি যে এটার উত্তর হিসেবে আমি কি নেব, আমি এটার উত্তর হিসেবে কি ইয়েস নেব, ওকে, অপশান বি হিসেবে আমি নো নেব, অপশান সি হিসেবে আমি লেটস নেব, ইত্যাদি ইত্যাদি। ধরো বলো দেখি লাস্ট পার্টে শ্যাল উই গো দেয়ার, এটার উত্তর হিসেবে আমি কি নেব, আমি কি ইয়েস বলবো, আমি কি নো বলবো, আমি কি লেটস বলবো? আমি কমেন্টের দিকে নজর রাখছি, সহজ সহজ এই জিনিসগুলোর আনসার তোমাকে জানতেই হবে। ওকে, একজনের প্রশ্ন হচ্ছে সবগুলো ক্লাস কোথায় পাবো? সবগুলো ক্লাস তুমি পেয়ে যাবে আমাদের পেইড ব্যাচে। পেইড ব্যাচে ভর্তি হওয়ার নিয়মাবলী থাকবে প্রথম কমেন্টে। পেইড ব্যাচে যখনই যুক্ত হও, যেদিনই যুক্ত হও, মনে রেখো আমরা সর্বদাই প্রথম থেকে শেষগুলো ক্লাস একসাথে আমি দিয়ে দিই। আচ্ছা, একজনের প্রশ্ন হচ্ছে বেসিকের ক্লাসটা কখন হবে, কখন হয়, সেটা আমি তোমাদের পেজে জানিয়ে দিই। ক্লাসগুলো শুধুমাত্র অনুষ্ঠিত হচ্ছে ফেসবুক পেজে। ওকে, মাশাআল্লাহ, ইয়েস। এইবার একটু তোমরা জেনে রাখো, বেসিকলি শ্যাল উই গো দেয়ার আমরা বলতে পারি যে ইয়েস, বলতে পারি, পারি না? যে আমরা কি সেখানে যাব, আমরা বলতে পারি ইয়েস। আমরা কি সেখানে যাব, আমরা বলতে পারি নো। বাট জেনে রাখো, তুমি যদি ইয়েস বলো, মনে রেখো ইয়েস এর একটা সমর্থক শব্দ হচ্ছে লেটস। লেটস মানেই হচ্ছে ইয়েস, এই কথাটা তোমরা অবশ্যই মনে রেখো। ইয়েস এর সমর্থক শব্দ কি বলতো? লেটস। তো তুমি বলতে পারো শ্যাল উই গো দেয়ার, আমরা কি সেখানে যাব, উত্তরে বলতে পারো ইয়েস, তুমি বলতে পারো নো। আবার অন্যদিকে লেটসও বলতে পারো। তার মানে লেটস হচ্ছে ইয়েস এর সমর্থক শব্দ। একদিক থেকে তিনটাই রাইট উত্তর, শুধু নতুন ইনফরমেশন হচ্ছে ইয়েস এর সমর্থক শব্দ যে লেটস, এটা আমরা জানতাম না। আমরা এতদিন শুধুই জানতাম যে লেটসের পরে কিছু একটা দিতেই হবে, মানে লেটস গো দেয়ার, রাইট, বা লেটস ডু সামথিং, এমনটি নাও হতে পারে। আজকের আয়োজনটি শেষ করছি আলহামদুলিল্লাহ, এবং এর সাথে সাথে তোমাদেরকে জানাতে চাই যে টেনশনের কোনো কারণ নেই, তোমরা মূলত পেইড ব্যাচে আছো। কোথায় আছো? পেইড ব্যাচে আছো। সো আমি যখন এই ক্লাসগুলো নিই প্রথমত, সেটা কিন্তু ফ্রি ছিল। কয়েকটা ক্লাস আমি ফেসবুকে নেওয়ার পর সেই ক্লাসগুলো ক্লোজ করে দেওয়া হয়, কারণ দেখছিলাম যে মনোযোগের খুব সমস্যা, কারণ ফ্রি হলে এটার মূল্য কমে যায়। আর এত ভাইটাল একটা জিনিসকে অমূল্য রাখতে গেলে টাকা তো নিতেই হবে, কারণ টাকার সাথেই নাকি মনোযোগের সম্পর্ক। আমি একবার জরিপ করেছিলাম। এনিওয়ে, যারা লেগে আছো এখন পর্যন্ত প্রায় 1700 জন আমার সঙ্গে ক্লাস করলে আলহামদুলিল্লাহ। আমি বিশ্বাস করি যে তোমরা থাকবে, আমার কথাকে ভুল প্রমাণ করবে। তোমরা বলে দেবে যে স্যার দেখুন আপনি বলেছিলেন 600-700, দেখুন আমরা রয়েছি এখন এতজন। সেই দিনের প্রতীক্ষায়। আর যদি কেউ বলো বুঝতে পারছি না কোনো জায়গা, তাহলে বলবো যে তোমার বেসিক তো অনেক দুর্বল। ইটস ওকে, এটা আমি জানি, তুমি সেই আশা নিয়েই তো ভর্তি হয়েছো, ভালো কথা। তোমার এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত লেগে থাকা। একটুও যদি বুঝতে না পারো, প্রথম থেকে শেষ পর্যন্ত লেগে থাকা, এরপর বই বা পিডিএফটা সাথে নিয়ে আরেকবার ক্লাস রিপিট করা, আরেকবার রিপিট করা। নিজের কাছে এত পরাজিত হও কেন? আমার সাথে কোরআনের হাফেজ অনেক যুক্ত হয়েছে। পবিত্র কোরআন পুরোটাই তোমার বক্ষে ধারণ করা সম্ভব, অথচ ইংরেজির মতো একটা ছোট জিনিসকে তুমি কন্ট্রোলে নিয়ে আসতে পারো না, বিকজ শাসন নেই। তোমাকে প্রচুর পরিমাণে মোটিভেশন দেওয়া হয় না, তোমাকে বোঝানো হয় না যে পবিত্র কোরআনের থেকে এইগুলো একেবারে ফানি বিষয়। পবিত্র কোরআনের মতো এত মহিমান্বিত একটি বিষয়কে বক্ষে ধারণ করতে পেরেছ, সেখানে এটা তো খুবই সামান্য বিষয়। সো
লেগে থাকাটাই তোমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আশা করি আমার জীবনের অর্জন করা সবটুকু তোমরা পেয়ে যাচ্ছ, শুধু নিতে থাকো। মাঝে মাঝে মনে হবে এত তথ্য পারবো না, এই বুঝি শেষ। এটা আমি জানি তো, এটা জেনেই তুমি প্রতিদিন ক্লাস করবে যে আমার মাঝপথে মনেই হবে আমার দ্বারা সম্ভব নয়। এটা 1000 বার তোমার মনে হবে, আগামীর যতগুলো ক্লাস আছে অনেকবার মনে হবে, তবুও তুমি 25টা দিন লেগে থাকবে। আমাকে যদি কেউ এক কথায় বলে এই ক্লাসের সার্থকতা একজন শিক্ষার্থীর কখন নির্ণয় হবে, আমি বলবো শুধু লেগে থাকলেই সার্থকতা আসবে। শুধু লেগে থাকা, শুধু 25 দিন লেগে থাকা। মাঝে মাঝে মন খারাপ হবে, বিভিন্ন আপত্তিকর অজুহাত দেখাতে ইচ্ছে করবে, এগুলো উপেক্ষা করে লেগে থাকবে যারা, সফল হবে তারা ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি যে তোমরা লেগে আছো, আর প্রতিদিন কি পাচ্ছ, কত তথ্য নিচ্ছ, ইনশাআল্লাহ তুমি যদি আমার কৃতজ্ঞ স্টুডেন্ট হও, অকপটে স্বীকার করবে একদিন। শেষে বলতে চাই, আমার কষ্ট নেই যারা ক্লাস করছে না, আমার কষ্ট হচ্ছে এটা ভেবে যে আর হয়তো বা কোনোদিনই ইংরেজি শেখার তাদের সুযোগ হবে না। আমি তাদের রিকোয়েস্ট করব, যদি তুমি আজকের এই ক্লাসগুলো এনজয় না করো, এত চমৎকার করে বোঝানোর পর যদি বুঝতে না পারো, দয়া করে আর কখনো কোনো দিন কারো কোর্সে ভর্তি হও না। সেখানে যা পাবে সেটা হয়তো বা খুবই কম, সেটা দিয়ে তুমি তৃপ্ত হবে না। এটাই তোমার জন্য শেষ ইংরেজি শেখার চ্যালেঞ্জ। আলহামদুলিল্লাহ, আমরা শেষ করলাম কতদিনের আয়োজন বলো তো? ইয়াস, মিশন 03 ডান। আলহামদুলিল্লাহ, এটা বলতে পারা বিশাল ব্যাপার। বুঝেছি কতটুকু এটা পরে বুঝবো। সো নিজ প্রোফাইলে লিখে ফেলো M3 ডান। ধারাবাহিকভাবে তোমরা লিখছো, আলহামদুলিল্লাহ, এটা আমার খুবই ভালো লাগছে। তাহলে শেষ করে আজকের আয়োজনটি, মন খারাপ করো না, রিভিশন অব্যাহত রাখো। ক্লাসটি শেষ করেই একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেই আবার রিভিশনে বসো, ঠিক আছে? তাহলে শেষ করে আজকের আয়োজনটি। আমার প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আমি আমার এই পুরো সময়টা ডেডিকেশন, আমার সব কিছু উৎসর্গ করেছি। তুমি 2টা ঘন্টা দাও আমাকে প্রতিদিন, আর এরপর 25টা দিন এভাবে লেগে থাকো, বাধ্য হয়ে না হয়ে লেগে থাকো। দেখো, আমাকে আমাকে গালি দিও, আমার জন্য তুমি যা খুশি অপবাদ দিও, হাজারো মানুষের কাছে বলো যে একটা পেইড ব্যাচে ভর্তি হয়ে প্রতারিত হয়েছি, আমি সব মেনে নিব, কিন্তু দয়া করে 25টা দিন লেগে থাকো। আমার যদি সাধ্য থাকতো, আমি তোমাদের বাধ্য করতাম এই 25টা ক্লাস করাতে। আমি তো পারছি না, শুধু মায়ের বাঁধনে যতটুকু বেঁধে রাখা যায়। আশা করি অনুধাবন করবে যে এটি তোমার জন্য কতটা কল্যাণকর একটি কোর্স। ভালো থেকো সবাই, যে ভালো শেষ নেই। সুখে থেকো, যে সুখে সীমানা নেই। এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।